Assalamu alaikum, প্রিয় শিক্ষার্থী। I hope that you are well, done your duties properly. আমি আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং আপনাদের দায়িত্ব কর্তব্য যথারীতি পালন করছেন। অনেক দিন পর, ঈদের অনেক দিন পর হয়ে গেল, আমরা অনেক দিনে লাইভে আসেনি। আজকে আমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে অদম্য সংসপ্তক সেকেন্ড টাইমারদের জন্য। যারা যুক্ত হচ্ছেন দ্রুত একটু যুক্ত হয়ে নেবেন এবং আমার কথাগুলো, আমার বোর্ডের দেখার লেখাগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা দ্রুত একটু জানিয়ে দিবেন। আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, তাই আমরা আজকে বাংলা ক্লাস দিয়েই আমাদের যাত্রা হোক শুরু। বাংলা ক্লাস দিয়েই আমাদের যাত্রা হোক শুরু। এই বাংলা ক্লাস দিয়েই আমরা আজকে শুরু করব ইনশাআল্লাহ। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে নাও, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে নেন। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে, সবকিছু ঠিকঠাক। আচ্ছা, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে নেন এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা সবাই আমাকে একটু দ্রুত জানিয়ে দেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু দেখা যাচ্ছে কিনা বা সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু দ্রুত জানান। আর আপনাদের কি অবস্থা, আপনারা সবাই ভালো আছেন কিনা আমাকে একটু জানাবেন যে সবাই ভালো আছেন কিনা, সুস্থ আছেন কিনা দ্রুত জানান। আর সবাই একটু খাতা কলম নিয়ে বসে যেতে হবে। কি করতে হবে? সবাই একটু খাতা কলম নিয়ে বসতে হবে। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আচ্ছা, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান এবং সবকিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে একটু দ্রুত জানান। সবাই আচ্ছা, সবাই একটু খাতা কলম নিয়ে বসে গিয়েছেন কিনা সবাই একটু খাতা কলম নিয়ে বসেন। কারণ আজকে আমি এতদিন আপনারা যেখানেই যেভাবেই ক্লাস করেন না কেন, আজকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ। আমি আশা করছি যে আজকে আপনি যেখানেই ক্লাস করছেন, এর পূর্বে হয়তো আপনারা সেকেন্ড টাইমার আছেন, অবশ্যই ক্লাস করছেন, কিন্তু আজকে এক ব্যতিক্রমধর্মী ক্লাস হবে ইনশাআল্লাহ। আজকে এক ব্যতিক্রমধর্মী ক্লাস হবে যেখানে আপনি ক্লাস শুরু করলেই দেখতে পাবেন। আমাকে জাস্ট 1 মিনিট সময় দেন, আমি 1 মিনিটের মধ্যেই সবাই একটু খাতা কলম নিয়ে বসেন। সবাই একটু খাতা কলম নিয়ে বসেন। আশা করছি যে ভালো কিছু প্রত্যাশায়। আচ্ছা, চলেন আমরা তাহলে এখন ক্লাস শুরু করে দেই। অনেক সময় নিয়ে ফেলছি। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সবাই খাতা কলম নিছেন কিনা আমাকে একটু জানান। ক্লাস শুরু করার আগে আজকে আমরা কি কি ক্লাস নিয়ে আলোচনা করব সেগুলো আমাদের এখানে দিয়ে দেওয়া আছে। আমার একটু ঠান্ডা লেগেছে, সেজন্য আজকে আমরা আলোচনা করব 2টা লেকচার। যদি আলোচনা করার সুযোগ থাকে তাহলে 2টা লেকচার আলোচনা করব, আর না হলে একটা লেকচার। একটা ব্যাকরণের, বাংলা ব্যাকরণের এখানে বেসিক আলোচনা করব, ভাষা, বাংলা লিপি এবং আলোচনা করব ধ্বনি বর্ণ, বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, মাত্রা, অক্ষর। যদি সময় থাকে বা সুযোগ হয় আমরা 2টা লেকচার আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ক্লাস শুরু করার আগে আপনাদের আমি একটা কুইজ নিতে চাই। কি নিতে চাই? আমি একটা কুইজ নিব। আমাদের এটা হচ্ছে বৈশিষ্ট্য যে ক্লাস যখন আমরা শুরু করি তখন আমরা কি করি ভাইয়া? তখন আমরা কুইজ প্রতিযোগিতা নেই। প্রত্যেকটা ক্লাসেই কুইজ হবে, প্রত্যেকটা ক্লাসের পূর্বেই পরীক্ষা হবে। তো চলেন আমরা তার ধারাবাহিকতায় আমরা আজকের কুইজ শুরু করে দেই এবং কুইজ শুরু করব এবং কোন কোন দিন কি কি ক্লাস নেব সেগুলো পর্যায়ক্রমে আমরা জানিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন। চলেন আমরা প্রথমে কুইজ দিয়ে আজকের ক্লাসটা
শুরু করা হোক। 1 নাম্বার যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু প্রথমে আজকে যেহেতু বেসিক আলোচনা, তো সেজন্য আমরা বেসিক প্রশ্ন 5টা বেসিক প্রশ্ন দিয়েছি, এরপরে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। 1 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছেন সবাই, আমি আশা করব সবাই উত্তর করবেন। আচ্ছা, সবাই একটু উত্তর করবেন যে 1 নাম্বার দেখেন প্রশ্ন, কুইজ নাম্বার 1, ভাষাকে ব্যাকরণের কি বলা হয়? ভাষাকে ব্যাকরণের কি বলা হয়? ক নাম্বার হৃৎপিণ্ড, খ নাম্বারে হার্ট, গ নাম্বারে ভিত্তি, গ নাম্বারে সংবিধান। দ্রুত সবাই দ্রুত, 1-এর যদি হয় ক, 1-এর যদি হয় খ, এরকম করে উত্তর দ্রুত করে দিবেন আপনারা। আমি আপনাদের 5টা প্রশ্নের জন্য আমি আপনাদের সময় দিয়ে দিচ্ছি। 5টা প্রশ্নের জন্য আমি আপনাদের সময় দিব 2 মিনিট। সময় স্টার্টেড হয়ে গিয়েছে, এখানে আমরা সময় দিয়ে দিচ্ছি, সময় ওখানে চলছে। 1 নাম্বার প্রশ্ন, ভাষাকে ব্যাকরণের কি বলা হয়? 1 নাম্বার প্রশ্ন, ভাষাকে ব্যাকরণের কি বলা হয়? ক নাম্বার হৃৎপিণ্ড, খ নাম্বারে হার্ট, গ নাম্বারে ভিত্তি, গ নাম্বারে সংবিধান। আমরা সাব্বির তালুকদার ভাই বলেছেন ভিত্তি। আচ্ছা, আমরা এটা দেখতে পাচ্ছি না কিনা, এই পাশে একটু আগে নিয়ে আসলাম। হ্যাঁ, শেষ পর্যন্ত অবধি দেখা যাচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত। আচ্ছা, 2 নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন দেখেন, 2 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে, বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? ক নম্বরে 37, খ নম্বরে 30, গ নম্বরে 24, ঘ নম্বরে 42। 2 নম্বর প্রশ্ন, আপনারা যারা আছেন সবাইকে আমি বলবো সবাইকেই উত্তর দিতে হবে, ভুল হোক খারাপ হোক কোনো বিষয় না, আপনাদের কি করতে হবে? সবাইকেই উত্তর দিতে হবে। 2 নম্বর প্রশ্ন, ভাষাকে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? 37, 30, 42, 24। 2 নম্বর প্রশ্ন চলে গেল। 3 নম্বর প্রশ্ন, মাত্রা কত প্রকার? 4, 1, 2, 3। মাত্রা কত প্রকার? মাত্রা কত প্রকার? 4, 1, 2, 3। 4, 1, 2, 3। 4 নম্বর প্রশ্ন, যৌগিক ধ্বনি কয়টি? যৌগিক ধ্বনি কয়টি? যৌগিক ধ্বনি কয়টি? 25, 1, 2, 4। যৌগিক ধ্বনি কয়টি? 25, 1, 2, 4। 4 নম্বর প্রশ্ন, যৌগিক ধ্বনি কয়টি? 25, 1, 2, 4। আর 5 নম্বর সর্বশেষ প্রশ্ন, স্বরবর্ণের কততম বর্ণ মাত্রাহীন বর্ণ? টাইম ওভার হয়ে গিয়েছে। 5 নম্বর প্রশ্ন, স্বরবর্ণের কততম বর্ণ মাত্রাহীন বর্ণ? ভাগ্য খুবই, কারেন্ট তো চলে গেল। 5টা যে প্রশ্ন করেছিলাম সেই 5টা প্রশ্নর আমরা কারেন্ট চলে গিয়েছে, তো সেই জন্য বোর্ডের ইয়া বন্ধ হয়ে গিয়েছে। হয়তো আশা করছি যে অল্প সময়ের মধ্যেই কারেন্ট আসবে। আমি যে 5টা প্রশ্ন করেছি সেই 5টা প্রশ্ন আপনারা কে কে সঠিক উত্তর দিয়েছেন সেটা আমি একটু জানিয়ে দিতে চাই, তার ইতিপূর্বে হয়তোবা কারেন্ট চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের যে কয়টা ভাইয়া 7টা প্রশ্ন দেয়া, 5টা প্রশ্ন দেয়া ছিল, এখন তো এখানে থাকবে না। 1 নম্বর প্রশ্নটা ছিল কি? 1 নম্বর প্রশ্নটা ছিল ভাষাকে ব্যাকরণের কি বলা হয়? আমি মুখে বলি, আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ভাষাকে ব্যাকরণের কি বলা হয়? 1 নম্বর প্রশ্ন ছিল। আপনারা অনেকজনই বলেছেন যে ভিত্তি, অনেকজনই বলেছেন হৃৎপিণ্ড। আসলে সঠিক উত্তর কি জানেন? ভাষাকে ব্যাকরণের সংবিধান বলা হয়। কি বলা হয়? 5টা যে প্রশ্ন করেছি সেই 5টা প্রশ্ন একটু সবাই খাতায় একটু নোট করে ফেলেন, আর তারপরে যদি কারেন্ট আসে ইনশাল্লাহ আমরা উত্তর দিব ইনশাআল্লাহ, তখন ক্লাস শুরু করি। কারেন্ট না আসলে তো বোর্ড চালু হচ্ছে না, আর চালু না, এটা তো আইপিএস এ চলছে, কারেন্ট আশা করছি যে দ্রুতই আসবে। আচ্ছা, তাহলে 1 নম্বর প্রশ্ন, ভাষাকে কি বলা হয়? ভাষাকে ব্যাকরণের সংবিধান বলা হয়। 1 নম্বর প্রশ্ন ছিল ভাষাকে ব্যাকরণের সংবিধান বলা হয়। 2 নম্বর প্রশ্নটা কি ছিল জানেন? 2 নম্বর প্রশ্নটা ছিল কি?
আপনারা একটু সবাই বলেন তো যে 2 নম্বর প্রশ্নটা কি ছিল। আমার কাছে তো এখন সবগুলো ডকুমেন্টও রেখে দিয়েছি। 2 নম্বর প্রশ্নটা ছিল, সবাই একটু বলেন যে প্রশ্নটা দেখি কে কে সব সঠিক উত্তর দিয়েছেন। এখন এই শেষ সময়ে যারা সেকেন্ড টাইমার আছেন, আপনাদের কি ভাইয়া এখন হতাশ হওয়া যাবে না। এখন কি হওয়া যাবে না? এখন হতাশ হওয়া যাবে না। সেকেন্ড টাইমার মানেই শুধু হেরে যাওয়া নয়। সেকেন্ড টাইমাররা শুধু হারতেই জানে না, সেকেন্ড টাইমাররা টপ করার ক্ষমতা রাখে। সেকেন্ড টাইমাররা ফার্স্ট সেকেন্ড হওয়ার ক্ষমতা রাখে। সেকেন্ড টাইমাররা শুধু চান্সই পায় না, তারা কি বলে একেবারে টপ স্কোর করে। তো আপনি সেকেন্ড টাইমার হয়েছেন, তো আপনি কি হয়েছেন? আপনি হেরে গিয়েছেন? হেরে যাননি। হেরে যাওয়ার নামে অর্থাৎ নিজেকে দুর্বল করে ফেলা মানেই এক প্রকার হেরে যাওয়া। সো নিজেকে দুর্বল ভাবা যাবে না, সবসময় আত্মবিশ্বাস রাখতে হবে যে আমিও পারবো ইনশাআল্লাহ। সেই আপনিও পারবেন থেকে আমরা আজকের ক্লাসটা শুরু করছি, কিন্তু হুট করেই কারেন্ট চলে গেল, তাই বোর্ডটা বন্ধ হয়ে গিয়েছে। আইপিএসে বোর্ডের যে পাওয়ার সেটা নিতে পারে না, সেই জন্য বোর্ডটা বন্ধ হয়ে আছে। আচ্ছা, মৌলিক ধ্বনি কয়টি? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন ছিল মৌলিক ধ্বনি কয়টি। আপনারা উত্তর দিয়েছেন মৌলিক ধ্বনি কয়টি। মৌলিক ধ্বনি আছে হচ্ছে 37টি। কয়টি ভাইয়া? মৌলিক ধ্বনি আছে 37টি। আপনারা অনেকজনই ভুল করেছেন। মৌলিক ধ্বনি আছে কয়টি? মৌলিক ধ্বনি আছে 37টি। কি কি 37টি? স্বরবর্ণের 7টা মৌলিক ধ্বনি আর ব্যঞ্জন বর্ণের মোট মৌলিক ধ্বনি 30টি। এই 7 এবং হচ্ছে 30 মোট হচ্ছে 37টি। আশা করছি আপনারা 2টা প্রশ্ন উত্তর পেরেছেন। 3য় নম্বর প্রশ্ন ছিল বাংলা মাত্রা কত প্রকার। দেয়া ছিল মাত্রা কত প্রকার। এই মাত্রা কত প্রকার হচ্ছে মাত্রা 3 প্রকার। কি কি? একটা পূর্ণ মাত্রা, একটা অর্ধমাত্রা, একটা হচ্ছে মাত্রাহীন। কয় মাত্রা? মাত্রা কত প্রকার? 3 প্রকার। আমরা এটা পর্যায়ক্রমে সবগুলোই আলোচনা করব। দেখি কারেন্ট তো এত সময় থাকার কথা না। আচ্ছা, তাহলে মাত্রা গেল। 4 নম্বর প্রশ্নটা কি ছিল বলো তো দেখি। যৌগিক ধ্বনি কয়টি? আচ্ছা, 4 নম্বর প্রশ্ন ছিল যৌগিক ধ্বনি কয়টি। ভেরি গুড। যৌগিক ধ্বনি আছে 25টি। কি ভাইয়া? যৌগিক ধ্বনি আছে 25টি। এখন আপনাদের মাথায় থাকতে পারে যে যৌগিক ধ্বনি আছে 2টি। আসলে না, যৌগিক বর্ণ আছে 2টি। কয়টি ভাইয়া? যৌগিক বর্ণ হচ্ছে 2টি, একটা ওই আর একটা ঔ। কিন্তু যৌগিক ধ্বনির কথা যদি বলা হয় তাহলে যৌগিক ধ্বনি আছে 25টি। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা কি ছিল? 5 নম্বর প্রশ্নটা একটু সবাই বলেন। আর ইতিপূর্বে আমাদের ইতিমধ্যে যদি কারেন্টটা এরকম তো করে না, আজকে হুট করেই কারেন্ট চলে গেল। 5 নম্বর প্রশ্নটা কি ছিল বলেন তো দেখি। আর আপনাদের আপাতত কারেন্ট আসার পূর্বে আপনাদের যে কোনো প্রশ্ন পড়াশোনা বিষয়ে বা আদার্স যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। সবাই, আমি দেখতে চাই যারা যুক্ত আছেন সবাই একটু প্রশ্ন করেন, কারণ আমরা বলছি ভাইয়া আপনি এতদিন কি কি করেছেন সেটা ডাজ নট ম্যাটার। আজ থেকে আমাদের সাথে শুরু করেন। আমি কথা দিচ্ছি, আমি রুবেল ভাইয়া কথা দিচ্ছি যে আপনি টপ স্কোর করবেন 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 ইনশাআল্লাহ। কারণ পরিশ্রম কাউকে ফাঁকি দিয়ে আসেনি, পরিশ্রম কাউকে ফাঁকি দেয় না, অতএব পরিশ্রম আপনাকেও ফাঁকি দিবে না। কারেন্ট চলে এসেছে ইনশাআল্লাহ। আমরা এখন ক্লাস শুরু করব। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে দ্রুত একটু করে ফেলেন। সবাই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সবাই একটু দ্রুত প্রশ্ন করে ফেলেন। সবাই একটু, আপনাদের যদি আপনারা কমেন্ট করতে ভয় পান এই কারণে যে মনে করেন আমি যদি একটা ভুল প্রশ্ন বলি তাহলে মানুষ হাসাহাসি করবে। এই হাসাহাসি আপনাকে এখন কোনো কাজে আসবে না। আপনি ভুল থেকে শিক্ষা নিতে হবে। কি করতে হবে? ভুল থেকে
শিক্ষা নিতে হবে। আপনার ভুল থেকে শিক্ষা নিলে আপনিই ভালো কিছু করতে পারবেন। যদি ভুল থেকে শিক্ষা না নেন তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনাকে কি করা লাগবে ভাইয়া? আপনাকে ভুল থেকেই শিক্ষা নিতে হবে। এখন আপনার কমেন্ট করতে হয়তো লজ্জা মনে করছেন যে আমি কমেন্ট করছি, আমার প্রশ্নটা যদি না হয় তাহলে আমি তো যারা দেখছে তাদের কাছে আমি লজ্জিত, এরকম মনে হচ্ছেন। কিন্তু আসলে না ভাইয়া, এটা মাথায় রাখা যাবে না। দেখো এই যে প্রশ্নগুলো, তাহলে আমরা আবার প্রশ্নগুলো একটু দেখে নেই, উত্তরটা একটু জাস্ট একটু দিয়ে দেই, তারপরে আমরা বেসিক আলোচনাটা আজকের ক্লাসটা শুরু করি ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন ছিল, ভাষাকে ব্যাকরণের কি বলা হয়? ভাষাকে ব্যাকরণের সংবিধান বলা হয়। ভাষাকে ব্যাকরণের কি বলা হবে ভাইয়া? ভাষাকে ব্যাকরণের সংবিধান বলা হয়। আচ্ছা, সাব্বির বলেছেন ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে ভর্তি থাকলে ভালো হবে ইংরেজি বাদে? জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যদি ভর্তি হতে থাকতে চাও তাহলে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে পারো। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে পারো, কারণ যেটা মাথায় রাখবা, এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে শুধু কি করবা, শুধু আল্লাহ না করুক যদি বাই চান্স পা পিছলিয়ে যায় সেই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকবা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা খুবই দেখবে যেটা সহজ সাবজেক্ট, যেখানে কোনো প্যারা নেই, সেটা নিয়ে ভর্তি হতে পারবা। রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, তারপরে ইসলামের ইতিহাস, যেগুলো সহজ সহজ সাবজেক্ট সেইগুলো নিয়ে তোমরা ভর্তি হয়ে থাকবা আর কি। আর পাশাপাশি ফোকাস করবে কি ভাইয়া? ফোকাস করবে বিশ্ববিদ্যালয়, আমাদের সাথে যুক্ত হইছ, এইখানে সুন্দর করে যুক্ত হয়ে নিবা। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রশ্ন, ভাষাকে ব্যাকরণের কি বলা হয়? ভাষাকে ব্যাকরণের সংবিধান বলা হয়। 2 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় মৌলিক ধ্বনি আছে কয়টি? বাংলা ভাষায় মৌলিক ধ্বনি আছে 37টি। কি কি? স্বরবর্ণের হচ্ছে 7টি, আর ব্যঞ্জন বর্ণের হচ্ছে 30টি। এই টোটাল হচ্ছে 37টি। আপনারা ক্লাস করেন, আমি আশা করছি যে অন্য যে কোনো ক্লাসের চেয়ে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, মাত্রা হচ্ছে কত প্রকার? মাত্রা হচ্ছে 3 প্রকার। মাত্রা কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে পূর্ণমাত্রা, একটা অর্ধমাত্রা, আর একটা হচ্ছে মাত্রাহীন। মাত্রা হচ্ছে 3 প্রকার। আচ্ছা, 4 নম্বরে যৌগিক ধ্বনি কয়টি? যৌগিক, যেহেতু ধ্বনির কথা বলেছেন তাই এখানে কি হবে? যৌগিক ধ্বনি হবে 25টি। আর যদি বলতো যৌগিক বর্ণ কয়টি, তাহলে হয়তো 2টি। কি কি? একটা ওই আর একটা হচ্ছে ও। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, স্বরবর্ণের কততম বর্ণ মাত্রাহীন বর্ণ? 5 নম্বর প্রশ্নটা আমি সবার কাছেই উত্তর জানতে চাই, যে দেখি আপনারা সবাই 5 নম্বর প্রশ্নটার উত্তর দিতে পারেন কিনা। সবাই একটু উত্তর দেন তো দেখি। 5 নম্বর প্রশ্নের জন্য আমি অপেক্ষায় আছি। 5 নম্বর প্রশ্নটা উত্তর বললেই আমি সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। 5 নম্বর সবাই যারা যুক্ত আছেন, এখানে আমি দেখতে পাচ্ছি অনেকজনই যুক্ত আছেন। যারা যুক্ত আছেন সবাই একটু উত্তর করবেন। 5 নম্বর উত্তর করেন যত দ্রুত সম্ভব। আমি বলছি কি ভাইয়া, এখন ভুল হলো এটা দেখার সময় নাই, কে ভুল করলো মাথায় রাখবেন। আপনি ভুল করলেই শিখতে পারবেন, ভুল করবেন না, আপনি জানা বেশি ভুল হয়, ভুল করলে ওই জিনিসটা ভুল হয় না। তো 5 নাম্বারটা দ্রুত উত্তর করেন, তারপরে আজকে আমরা ক্লাসের আলোচ্য বিষয় নিয়ে আজকে আমরা সামনের দিকে অগ্রসর হব। সবাই 5 নাম্বারটা একটু দ্রুত উত্তর করতে থাকুন। দেখি, স্বরবর্ণের কততম বর্ণ মাত্রাহীন বর্ণ? আচ্ছা, আমাদের দেখতে পাচ্ছি সোমা আপু বলছে সন্দীপ বিশ্বাস 7ম। আচ্ছা, সাব্বির তালুকদার বলছেন 7ম। আচ্ছা, তারপরে সবাই একটু দ্রুত। আচ্ছা, কি কারণে 7ম? এটা তো আপনারা অলরেডি গেস করতে পেরেছেন, কারণ এই যে দেখেন, কারণ আমরা এখানে জানি এই যে স্বর ও, স্বরে আ, ঋষি, দীর্ঘি, হস্যু রি, এই যে রি, এই রি বর্ণটা দেখেন তো 7ম বর্ণ হয় কিনা? 7ম বর্ণ হয়। তাই স্বরবর্ণের কততম বর্ণ? ষষ্ঠ। এটা হচ্ছে মাত্রাহীন বর্ণ বলেছি। মাত্রাহীন বর্ণ তো 8ম বর্ণ, অপশনটা একটু মিস্টেক হয়ে গিয়েছে। মাত্রাহীন বর্ণ বলেছে, মাত্রাহীন বর্ণ হচ্ছে এ হবে, এ, ওই, ও, ও। এখানে একটু মিস্টেক,
এ নাম্বার হয় অষ্টম বর্ণ। এর এখানে অপশনটা একটু দেওয়া হয়নি, এটা একটু মিস্টেক। আমি অর্ধমাত্রা দিতে চেয়েছিলাম কিন্তু এখানে মাত্রাহীন হয়ে গিয়েছে, একটু মিস্টেক হয়েছে। তাও এটা আপনারা একটু মাথায় রাখেন যে এই বর্ণটা একটু মাথায় রাখবেন যে স্বরবর্ণের কততম বর্ণ? মাত্রাহীন বর্ণ। মাত্রাহীন বর্ণ হয় এই অষ্টম থেকে 11তম বর্ণ হচ্ছে মাত্রাহীন বর্ণ। এই চারটা হচ্ছে কি ভাইয়া? এই চারটা মাত্রাহীন বর্ণ। আচ্ছা চলেন তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি। সবাই একটু খাতা কলম নিয়ে বসে পড়েন। আজকের ক্লাসটা আমরা টেকনিকে সবকিছু শিখে ফেলবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা তাহলে আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এখানে দেখা যাচ্ছে, এখানে যদি দেখা না যায় তাহলে এই লেখাটা, লাল লেখাটা যদি দেখা না যায় তাহলে আমরা এখানে আলোচনা করে দিচ্ছি। ওটা একটু মিস্টেক হয়েছিল 5 নম্বরে। দেখেন একটু জাস্ট ওয়েট করেন, এখানে আমাদের এখান থেকে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। ওখানে দেখাচ্ছে, এখানে দেখলে ভালো স্বাচ্ছন্দ্য ফিল করবেন। আচ্ছা আমরা শুরু করি। জাস্ট এখানে একটু লোডিং হচ্ছে, একটা আনসেভ ফাইল ছিল গত যখন আমরা একটু ক্লাস নিয়েছি, ওই ক্লাসটা এখানে আছে, তাহলে একটু লেখা একটু কম হবে। সবাই খাতা কলম নিয়ে বসেছেন? সবাইকে খাতা কলম নিয়ে বসেছেন? আর সবকিছু শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু দ্রুত জানান তো দেখি, যে সবকিছু তো সমস্যা হচ্ছে কিনা, কোনো কিছু বুঝতে অসুবিধা? আরে বাবা আসো, এত সময় নিলে হবে? সবাই একটু বলেন যে বুঝতে, লেখাগুলো এখনো তো লেখা আসেনি, লেখা আসতে একটু সময় নিচ্ছে। ফাইলটা এখন লোডিং দেওয়া একটু ভুল হয়ে গেল। দেখেন ব্যাকরণ আমরা একটু বেসিক আলোচনা করব। আচ্ছা জি ভাইয়া সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো এখন দেখো, আজকে আমরা এখন আলোচনা করব কি ভাইয়া? আমরা এখন আলোচনা করব, এখন আলোচনা করব দেখো আমরা এখন আলোচনা করব হচ্ছে ব্যাকরণ নিয়ে। কি নিয়ে ভাইয়া? আমরা এখন আলোচনা করব হচ্ছে ব্যাকরণ নিয়ে। আমরা বলছি খাতা কলম সুন্দরভাবে খাতা কলমটা নিয়ে বসে যাও। আমি যা যা বলছি আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যদি তুমি মনোযোগ দিয়ে শোনো। যদি মনোযোগ দিয়ে শোনো, খাতা কলম নোট করো, আশা করছি ভালো কিছু করতে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা 1 নাম্বার দেখো, ব্যাকরণ। আমরা কোনো কিছু জানতে গেলে, বুঝতে গেলে আমাদের প্রথম কাজটা হবে যে কোনো বিষয়। আপনারা পড়েছেন অপরিচিতা গল্পটি, পড়েছেন কিনা? অপরিচিত গল্পটি পড়ার পূর্বে যদি আপনি বলেন যে অপরিচিত শব্দটা বলতে কি বোঝায়? অপরিচিত শব্দটা বলতে বোঝায় যে যে আমাদের পরিচিত নয় তাকেই বলা হয় অপরিচিতা, তাই কিনা? আর ঠিক তেমনি ভাবে আমরা হচ্ছে মানুষ, মানুষগুলো ডাকলে সবাইকে আমরা কিন্তু সবাই সাড়া দিব, অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কিন্তু কেউ সাড়া দিব না। আর যদি আমরা আপনাদের নাম ধরে বলি যে অমক সাব্বির, অমক যে 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 আছে, শুধু কিন্তু আপনারাই সাড়া দিবেন। তো সেই জন্য কোনো কিছু জানতে গেলে বা কোনো কিছু শিখতে গেলে আমাদের প্রথম কাজটি আগে শিরোনাম। প্রথম কাজটা হচ্ছে কি, যে প্রথম কাকে বলে, ওই জিনিসটা কি, ওই জিনিসটা কাকে বলে, ওই জিনিসটা কিভাবে ব্যবহার করতে হয়। প্রথম কথা ব্যাকরণ। এই ব্যাকরণ শব্দটার অর্থ কি? ব্যাকরণ শব্দটার অর্থ জানবেন। ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। কি ভাইয়া? ব্যাকরণ শব্দের অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। এখন আমি প্রশ্ন করলাম যে এই বিশ্লেষণটা কিসের বিশ্লেষণ হবে? ব্যাকরণ শব্দের অর্থ আমি একটা জানছি, ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণ। আমি আবার প্রশ্ন করলাম এটা কিসের বিশ্লেষণ? উত্তর হবে ভাষার বিশ্লেষণ। কিসের বিশ্লেষণ ভাইয়া? উত্তর হবে ভাষার বিশ্লেষণ। তাহলে ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণ। আমি আচ্ছা এইভাবে লেখাগুলো দেখাবো
নাকি আমি নতুন করে লিখে দিয়ে বোঝাবো? একটু বলেন তো দেখি সবাই, যে এইভাবে যে লেখাগুলো আছে, আমি কিছুক্ষণ আগেই ক্লাস নিয়েছি, অফলাইনে ক্লাস নিয়েছি, তো এই অফলাইনে ক্লাস নেওয়ার ফলে এখানে এগুলো স্লাইডে ধরো যে অটোমেটিক সেভ হয়ে আছে। অফলাইনে ক্লাস নিয়েছি, এখন এইটা এখানে লেখা আছে। এখন আপনাদের উপর আমি বলে দিচ্ছি যে আপনারা বলেন যে আমি এই লেখা দেখেই বুঝিয়ে দিব নাকি আমি লিখে দিব। আপনারা একটু যেটা ভালো মনে করেন সেটা বলেন। যে বলেন তো দেখি সবাই, সবাই যারা আছেন সবাই একটু বলেন যে ভাইয়া আপনি নতুন করে লিখে দিয়ে বোঝান, আর না হলে এখান থেকেই ভালো করে বুঝিয়ে দেন। বলো। সবাই একটু দ্রুত কমেন্ট করবেন, কারণ যত সময় ওয়েস্ট করবেন তত সমস্যা, কিন্তু তত রাত হয়ে যাবে। বলেন দেখি। লেখা দেখেই বুঝিয়ে দেন। আচ্ছা, লিখে দিয়ে বোঝান। আচ্ছা, লিখে দিয়ে বোঝান আর লিখে দিলে বোঝালে। আচ্ছা আচ্ছা, এখন তাহলে এক একজনের উত্তর এক একটা আসলো, যে লিখে দিয়ে বোঝান আর কি লেখা দেখেই বোঝান। আচ্ছা, আমি লিখে দিয়ে বোঝাচ্ছি, একটু প্রথম কিছুটা আমি এখানে লিখে দিয়ে বোঝাচ্ছি। দেখেন, একটু মনোযোগ দেন প্রিয় ভাই ও বোন, আশা করছি ভালো কিছু করতে পারবেন। দেখেন, ব্যাকরণ মাথায় রাখবেন, ব্যাকরণ একটু মাথায় রাখেন। আমি যা বলবো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। ব্যাকরণ, প্রথম কথা, আমরা কোনো কিছু জানতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে অর্থটা। ব্যাকরণ শব্দের অর্থ কি মাথায় রাখবেন। ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। কি ভাইয়া? বিশেষভাবে বিশ্লেষণ, বিশেষভাবে হচ্ছে বিশ্লেষণ। আচ্ছা, বিশেষভাবে কি ভাইয়া? বিশেষভাবে হচ্ছে বিশ্লেষণ। আচ্ছা, ব্যাকরণ শব্দের অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। এখন আমি প্রশ্ন করলাম, এটা কিসের বিশ্লেষণ করে? কিসের বিশ্লেষণ করবে? এটা উত্তর হচ্ছে ভাষার বিশ্লেষণ। কিসের ভাইয়া? এটা হচ্ছে ভাষার বিশ্লেষণ। আচ্ছা, ব্যাকরণ শব্দের অর্থ জেনেছি কি? বিশেষভাবে বিশ্লেষণ। আমাকে আরেকটা বলেন তো ভাইয়া, এই যে বিজ্ঞান, বিজ্ঞান শব্দের অর্থ কি বলেন তো? বিজ্ঞান শব্দের অর্থ কিন্তু বিশেষভাবে বিশ্লেষণ, তাই কি না? এখন এই বিশেষভাবে বিশ্লেষণ কিসের বিশ্লেষণ করে? বিজ্ঞান বিশ্লেষণ করে অ্যাপ্রোপ্রিয়েট বিশেষ সাবজেক্টের জন্য বিশ্লেষণ। আর ব্যাকরণের বিশেষভাবে বিশ্লেষণ মানে কি? ভাষার বিশ্লেষণ। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন এখানে বললাম ভাষার বিশ্লেষণ। এখন যেহেতু ভাষা চলে আসছে, তাই আমি এখানে বলতে পারি ভাষা কাকে বলে? ভাষা কাকে বলে? ভাষা কাকে বলে? ভাষা কাকে বলে? ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম। মনের ভাব প্রকাশের মাধ্যম। প্রকাশের ভাব, মনের ভাব প্রকাশের মাধ্যম। মনের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা। এখন পরবর্তীতে আসলাম ব্যাকরণ কাকে বলে। এখন আসলাম ব্যাকরণ কাকে বলে। আমার কথা কি বুঝতেছেন নাকি আমি একটু দ্রুত চলে যাচ্ছি? আচ্ছা, আবার নতুন করে লিখলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, আমি চেষ্টা করছি দ্রুতই ইনশাল্লাহ। আর তারপরে দেখো একটু, এখন বোঝো, এখন আমি একটু লিখে দিচ্ছি, এই লেখাগুলো একটু দেখো, তারপরেই ইনশাল্লাহ আমি ওই স্লাইড দেখেই দেখিয়ে দিব, সমস্যা নেই। দেখো, আমি বললাম কি ব্যাকরণ শব্দের অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। কিসের বিশ্লেষণ? ভাষার বিশ্লেষণ। ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা। ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণ হচ্ছে এই ভাষাকে সঠিকভাবে লিখতে, বলতে, বুঝতে পারার নিয়মকেই ব্যাকরণ বলে। লেখেন, ভাষাকে সঠিকভাবে ভাষাকে সঠিকভাবে বুঝতে, ভাষাকে সঠিকভাবে বুঝতে, লিখতে, বলতে পারার নিয়মকেই ব্যাকরণ বলে। পারার নিয়মকেই ব্যাকরণ বলে। তাহলে কি বললাম? ব্যাকরণ কাকে বলে? এই ভাষাকে সঠিকভাবে লিখতে, বলতে, বুঝতে পারার নিয়মকেই কি বলে? পারার নিয়মকেই ব্যাকরণ বলে। আচ্ছা, তারপরে আবার আমরা আরেকটু তথ্য জানি, এই ব্যাকরণকে ভাঙলে কি কি পাওয়া যায়?
ব্যাকরণকে ভাঙলে কি কি পাওয়া যায়? ব্যাকরণকে ভাঙলে পাওয়া যায় বি যোগ আ ক্রি যোগ অন, ক্রি যোগ অন। এই বি মানে কি, যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি, বি মানে হচ্ছে বিশেষ। কি ভাইয়া? বি মানে হচ্ছে বিশেষ। আ মানে কি? আ মানে হচ্ছে আলোচনা। আর কি মানে কি ভাইয়া? কি মানে হচ্ছে করে। আর অন মানে কি ভাইয়া? অন মানে হচ্ছে চালু। তাহলে এখান থেকেই আমরা একটা উত্তর পেয়ে যাচ্ছি, বিশেষ আলোচনা চালু করে যে তাকেই কিন্তু ব্যাকরণ বলে। বিশেষ আলোচনা চালু করে যে তাকেই কিন্তু ব্যাকরণ বলে, এটাও কিন্তু আমরা একটা অর্থ জেনে যাচ্ছি। আরেকটা তথ্য এখানে লেখেন এখানে যে ভাষাকে ব্যাকরণের সংবিধান বলা হয়। ভাষাকে ব্যাকরণের সংবিধান বলা হয়। ভাষাকে ব্যাকরণের কি বলা হয় ভাইয়া? সংবিধান বলা হয়। কেন সংবিধান বলা হয়? কারণ ভাষারই বিশ্লেষণ করে ব্যাকরণ। কি করে? বিশ্লেষণ করে ব্যাকরণ। আমরা যদি বলি এই যে কনস্টিটিউশন বা সংবিধান বলতে কি বোঝায়? কোনো দেশের নথিপত্র, কোনো দেশের আইন কানুনকেই তো সংবিধান বলে। তাই ব্যাকরণের যত আইন কানুন নিয়ে আলোচনা করে, মানে আইন নিয়ে যেহেতু আলোচনা করে, তাই এটা হচ্ছে তাকে ভাষাকে ব্যাকরণের সংবিধান বলে। বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন সব এতটুকু? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এতটুকু তো বুঝতে পেরেছেন, একটু জানান তো দেখি। আ মানে সম্মুখ হবে না? আ মানে সম্মুখ হবে, কিন্তু এই ক্ষেত্রে এই ব্যাকরণের আ মানে আলোচনা করা অর্থে ব্যবহৃত হয়। এখানে শোনেন, এখানে যেগুলো প্রশ্ন দেওয়া আছে এখানে সহজ ভাষায়, আপনাদের যদি এখন প্রাকৃত, বেদ, বৈদিক এগুলো শব্দ ইউজ করি তাহলে আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। তো সেই জন্য ব্যাকরণের এখানে বিশেষ আলোচনা চালু করে আপনাদের এখানে যেটা বলছেন যে এখানে অন মানে চালু, এখানে মানে আপনারা বলছেন যে অন মানে সংক্রান্ত। আর বাবা, এখানে সবগুলোই হয়। মানে এখানে যদি ব্যাকরণের অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বলি তাহলে অনেক অর্থই হয়। আপনারা যেমন, আমরা যদি জাস্ট একটু সিম্পলি কথা বলি যে এই যে আপন, দেখেন এইখানে যদি আমরা জাস্ট বলি এই যে এইরকম আপন, এই আপন শব্দের অর্থ নিজ। আবার এই আপন এখানে দন্তের মধ্যাহ্ন দিয়ে দিলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে দোকান। কি হয়ে যাচ্ছে? দোকান হয়ে যাচ্ছে। তো ব্যাকরণের ভাইয়া অনেক কিছু ইয়াগুলো আছে, অনেক কিছুই কি আছে ভাইয়া? অনেক কিছুই ব্যাকরণের সময় একটু মানে সহজ ভাষায় বলতে চাই, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। বিষয়টা কি বুঝলেন? নাকি আমি কঠিন ভাষায় ব্যাকরণের ভাষাতেই বলবো? বলেন, ব্যাকরণের ভাষাতেই বলবো? আচ্ছা, বুঝতে পারছি সাব্বির। আচ্ছা, একটু সবাই কেউ মন খারাপ করবেন না। কেউ কোনো কিছু জানা একটা বিষয় আছে, বুঝছেন? জানতে করলে প্রশ্ন করতে শিখতে হবে, প্রশ্ন করবেন, সমস্যা নাই, সমাধান পাবেন। আমি না জানলে আমি বলবো সরি, আমার এখন মনে পড়ছে না বা আমার এই বিষয় জানা নেই, কিন্তু আপনাদের প্রশ্ন মাস্ট করতেই হবে। প্রশ্ন করবেন, জানতে পারবেন। আচ্ছা, এখন দেখেন এই ব্যাকরণের কাজগুলো কি? ব্যাকরণের কাজ কি ভাইয়া? ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ মূলত মোটামুটি দুইটা কাজ, আরো অনেকগুলো কাজ আছে, কিন্তু ওগুলো হচ্ছে দুইটা অ্যাপ্রোপ্রিয়েট কাজ। ব্যাকরণের কাজ একটা হচ্ছে কাজ ভাষাকে নিয়ন্ত্রণ করে। ভাষাকে কি করে ভাইয়া? ভাষাকে নিয়ন্ত্রণ করে। আর 2 নম্বর কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সাধন করে। ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সাধন করে। তাহলে ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ কি ভাইয়া? ব্যাকরণের দুইটা মূলত কাজ।
ব্যাকরণের দুইটা মূলত কাজ, এক ভাষাকে নিয়ন্ত্রণ করে, 2 নাম্বার ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সাধন করে। এক ভাষাকে নিয়ন্ত্রণ করে আর 2 কি করে ভাইয়া? 2 হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সাধন করে। আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, এতটুকু আমরা এই যে পূর্বেই লিখে দিয়েছিলাম, এটা আছে। আচ্ছা, তাহলে তারপরের প্রশ্নতে আমরা চলে যাচ্ছি। দেখেন, এখন এই প্রশ্নটা এখানে আমি যে লিখে দিয়েছি, আমি লিখে দিব, সমস্যা নেই। এখানে এখন লেখা আছে, আমি যেহেতু অফলাইনে ক্লাস নিয়েছিলাম তো এখানে দিয়ে দেওয়া আছে, তো সেজন্য একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি যদি না বুঝতে পারেন তাহলে আমি আবার একবারের কাছে 100 কেন 1000 বারও বোঝাই দিতে সক্ষম, কিন্তু আপনাদের প্রশ্ন করতে হবে। যদি না বোঝেন সবাইকে প্রশ্ন করতে হবে। নাম্বার 1, এখন এখানে দেখেন ভাইয়া, 1 নাম্বার ব্যাকরণ। এখানে 4টা প্রশ্ন আমি লিখবো। কয়টা প্রশ্ন ভাইয়া? 4টা প্রশ্ন লিখবো। 4টা প্রশ্ন যদি আপনি বুঝতে পারেন, এখান থেকে মাস্ট 1 মার্ক কমন পাবেনই পাবেন। 4টা প্রশ্ন লিখছি, এই 4টা প্রশ্ন যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন, আপনি 4 মার্ক না 1 মার্ক এখান থেকে 100% পাবেন। নাম্বার 1, ব্যাকরণ কোন ভাষার শব্দ? ভাষার কথার যদি উল্লেখ থাকে, ব্যাকরণ কোন ভাষার শব্দ? ব্যাকরণ কোন ভাষার শব্দ? এই ভাষার কথা উল্লেখ আসলে উত্তর হবে সংস্কৃত অথবা তৎসম। ব্যাকরণ কোন ভাষার শব্দ? যদি ভাষার কথা উল্লেখ থাকে, সংস্কৃত এবং হচ্ছে তৎসম। কেন সংস্কৃত এবং তৎসম একটি ভাষার নাম। 2 নাম্বার, যদি বলা হয় ব্যাকরণ কি সাধিত শব্দ? ব্যাকরণ কি সাধিত শব্দ? ব্যাকরণ কি নিষ্পন্ন শব্দ? ব্যাকরণ কি সাধিত শব্দ? ব্যাকরণ কি নিষ্পন্ন সাধিত শব্দ? তাহলে উত্তর হবে প্রত্যয় সাধিত শব্দ। প্রত্যয় সাধিত শব্দ। 4টা প্রশ্ন লিখে ফেলেন, 4টা প্রশ্ন লিখে ফেলেন। 1 নাম্বার, ব্যাকরণ কোন ভাষার শব্দ? উত্তর হবে সংস্কৃত বা তৎসম। ভাষার কথা উল্লেখ থাকলেই সংস্কৃত বা তৎসম। 2 নাম্বার প্রশ্ন, ব্যাকরণ কি সাধিত শব্দ? ব্যাকরণ কি সাধিত শব্দ? উত্তর লেখেন যে প্রত্যয় সাধিত শব্দ। প্রত্যয় সাধিত শব্দ। ব্যাকরণ কি নিষ্পন্ন শব্দ? ব্যাকরণ কি নিষ্পন্ন শব্দ? উত্তর প্রত্যয় সাধিত শব্দ। 3 নাম্বার একটু ঘুরিয়ে দিতে পারে, বলতে পারে ব্যাকরণ কি প্রত্যয় সাধিত শব্দ? কি প্রত্যয় সাধিত শব্দ? তাহলে উত্তর হবে কিত প্রত্যয় সাধিত শব্দ। উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে কিত প্রত্যয় সাধিত শব্দ। 3 নাম্বার, ব্যাকরণ কোন পদ? পদের কথা উল্লেখ হলে উত্তর হবে বিশেষ্য পদ। আমরা জানি বিশেষ্য মানেই নাম, কোনো কিছুর নাম। ব্যাকরণ একটা নাম না? অবশ্যই নাম। তাহলে যদি পদের কথা উল্লেখ বলে তাহলে উত্তর হবে বিশেষ্য পদ। কি উত্তর হবে ভাইয়া? উত্তর হবে বিশেষ্য পদ। উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে বিশেষ্য পদ। 4 নাম্বার, ব্যাকরণ কি জাতীয় বা কোন শ্রেণীর শব্দ? ব্যাকরণ কি জাতীয় বা কোন শ্রেণীর শব্দ? উত্তর হবে পারিভাষিক শব্দ। কি হবে ভাইয়া? কোন শ্রেণীর, কোন জাতীয়। যদি শ্রেণীর বা জাতীয় কথা উল্লেখ থাকে তাহলে পারিভাষিক শব্দ। এই 4টা ব্যাকরণ শব্দটা সহ ব্যাকরণে আর যত বিষয়, অধ্যায় বা ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস ইত্যাদি ইত্যাদি আছে, তার প্রত্যেকটাই এই 4টা ভাগে বিভক্ত। ভাষার যদি বলে সংস্কৃত, কোন শ্রেণীর বা কোন জাতীয় যদি বলে তাহলে পারিভাষিক শব্দ, কোন পদ যদি বলে বিশেষ্য পদ, কি সাধিত যদি বলে প্রত্যয় সাধিত শব্দ। এই 4টা যদি মাথায় রাখেন, 1টা মার্ক কমন পাবেনই। এখন বলেন বুঝতে পেরেছেন কিনা? আমি কি এই বিষয়ে আরো কিছু প্রশ্ন ধরবো যে আপনাদের কনফিউশন দূর করার জন্য? বলেন এই 4টা প্রশ্ন বুঝতে পেরেছেন কিনা? এখানে শুধু ব্যাকরণ না, এখানে আমি যদি এখন যদি বলি ব্যাকরণ বাদ দিয়ে আমি যদি এখানে বললাম যে সন্ধি, সন্ধি কোন ভাষার শব্দ? ভাষা কথাটা উল্লেখ থাকলেই হবে সংস্কৃত বা তৎসম শব্দ। সংস্কৃত বা তৎসম শব্দ। কি খবর? ভালো স্যার, বসো।
দেখো তাহলে আমি এখানে কি বললাম, ব্যাকরণ যদি বলি ব্যাকরণ কোন ভাষার শব্দ, এই ব্যাকরণ বাদ দিয়ে যদি আমি বলি সন্ধি কোন ভাষার শব্দ, তাহলে সংস্কৃত বা তৎসম শব্দ। সন্ধিও বাদ দিলাম, আমি যদি এখানে বলি কারক, কারক কোন ভাষার শব্দ, তাহলেও সংস্কৃত বা তৎসম। কারকও বাদ দিলাম, আমি যদি বলি উপসর্গ, উপসর্গ কোন ভাষার শব্দ, তাহলে হবে সংস্কৃত বা তৎসম শব্দ। এক কথায় মাথায় রাখবা, ব্যাকরণ শব্দটা সহ ব্যাকরণে আর যত বিষয় অধ্যায় বা ক্লাসিফিকেশন শ্রেণীবিন্যাস ইত্যাদি ইত্যাদি আছে তার প্রত্যেকটাই এই চারটার মধ্যে অন্তর্ভুক্ত। সংস্কৃত ভাষা যদি বলি, সংস্কৃত যদি বলা হয় কি সাধিত শব্দ, প্রত্যয় সাধিত শব্দ, যদি বলা হয় কোন পদ তাহলে বিশেষ্য পদ, যদি বলা হয় কি জাতীয় বা কোন শ্রেণীর শব্দ তাহলে পারিভাষিক শব্দ। এখন বলো বুঝতে পেরেছো কিনা? কোনো সমস্যা আছে কিনা? আমি প্রশ্ন ধরবো। আচ্ছা, সবাই একটু দ্রুত একটু বলো যে ভাইয়া তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা। এখন আমি প্রশ্ন ধরি, দেখি তোমরা বুঝতে পারো কিনা। বলো সবাই, দেখি কে দ্রুত উত্তর দিতে পারে। আমি এখানে বললাম অনুসর্গ কোন শ্রেণীর শব্দ, শ্রেণীর শব্দ। দ্রুত দেখি কে উত্তর দিতে পারে। অনুসর্গ কোন শ্রেণীর শব্দ, দেখি কে দ্রুত উত্তর করতে পারে। অনুসর্গ কোন শ্রেণীর শব্দ, দেখি কে দ্রুত উত্তর করছে। আচ্ছা, সাব্বির তালুকদার বলছে পারিভাষিক শব্দ। আচ্ছা, ভেরি গুড। তারপরে দেখি তাহলে একটা কথা মাথায় রাখবে কি, তাহলে একটা কথা কি মাথায় রাখবে, যদি ভাষার উল্লেখ থাকে, কি ভাইয়া ভাষা, ভাষার উল্লেখ থাকলেই তাহলে সংস্কৃত বা তৎসম, সংস্কৃত বা কি ভাইয়া তৎসম। যদি ভাষা কথা উল্লেখ থাকে, যদি ভাষা কথা উল্লেখ থাকে, ওই ছোট কোনটা নিয়ে আসো, যদি ভাষা কথাটা উল্লেখ থাকে, আচ্ছা সন্দীপ বিশ্বাস পারিভাষিক, ভেরি গুড। যদি ভাষা কথাটা উল্লেখ থাকে তৎসম বা সংস্কৃত। যদি বলা হয় সাধিত কথা যদি উল্লেখ থাকে, সাধিত যদি উল্লেখ থাকে তাহলে কি হবে প্রত্যয়, সাধিত প্রত্যয়, প্রত্যয়। যদি শ্রেণীর উল্লেখ থাকে, শ্রেণীর বা জাতীয় যদি উল্লেখ থাকে, শ্রেণীর বা জাতীয় যদি উল্লেখ থাকে তাহলে কি হবে ভাইয়া, তাহলে হবে হচ্ছে পারিভাষিক, পারিভাষিক, পারিভাষিক। আর যদি বলা হয় পদ, পদ উল্লেখ থাকলে বিশেষ্য। তাহলে এটা কার কার ক্ষেত্রে প্রযোজ্য, ব্যাকরণ শব্দটা সহ, ব্যাকরণ শব্দটা সহ, ব্যাকরণ শব্দটা সহ ব্যাকরণের যত ভাগ আছে, যত ক্লাসিফিকেশন আছে, যত অধ্যায় আছে, যত ভাগটা যত কিছু আছে ব্যাকরণ সম্পর্কিত সবগুলোই কি হবে, সবগুলোই হবে সংস্কৃত ভাষার শব্দ, কীট প্রত্যয় সাধিত শব্দ, কোন শ্রেণীর বা কোন জাতীয় পারিভাষিক শব্দ, আর পদ কথার উল্লেখ থাকলে হবে পারিভাষিক। বুঝতে পেরেছেন? আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন কি? হ্যালো, হ্যাঁ
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু সামনের দিকে অগ্রসর হচ্ছি। আচ্ছা, এখন তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্নটা বলো। সবাই একটু প্রশ্নটা বলো, যে কোনো প্রশ্ন আছে কিনা সবাই। আপু শম্পা আপু কি অব্যয়? অব্যয় কোনটা? তোমার অব্যয়টা বুঝিনি, কোনটার অব্যয় বলো তো আবার একটু দেখি। সবাই একটু বলো, বুঝতে পেরেছো কিনা, এতটুকু বুঝতে পেরেছো কিনা? অব্যয় কোনটা বলো। আর এখানের এই তিনটা প্রশ্ন একটু লিখে ফেলবা। অব্যয় কিসের অব্যয় বলেছো? আমি অব্যয়টা বুঝতে পারিনি, অব্যয়টা আবার একটু বলো। আচ্ছা, এখানের প্রশ্নটা, এখানে তিনটা প্রশ্ন লিখেছি, তিনটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দেখো, যেহেতু আমরা ব্যাকরণের আজকে বেসিক আলোচনা করব, তাই ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এক নম্বর, ব্যাকরণের পণ্ডিত যিনি, ব্যাকরণে পণ্ডিত যিনি এবং ভালো ব্যাকরণ জানেন যিনি। তাহলে যে ভালো ব্যাকরণ জানেন অবশ্যই তাকে বলা হয় পণ্ডিত, তাই কিনা? তাহলে ভালো ব্যাকরণ জানেন যিনি এবং ব্যাকরণের পণ্ডিত যিনি, তাদেরকে কি বলা হয়? বাইরে যাও। ব্যাকরণের পণ্ডিত যিনি এবং ভালো ব্যাকরণ জানেন যিনি, তাকে কি বলা হয়? বৈয়াকরণ বলা হয়। আর ব্যাকরণ যিনি রচনা করেন, ব্যাকরণ যিনি রচনা করেন তাকে বলা হয় ব্যাকরণবিদ। ব্যাকরণ যিনি রচনা করেন তাকে বলা হয় ব্যাকরণবিদ। তাহলে এই তিনটা প্রশ্ন একটু খাতায় তুলে ফেলো, যে ব্যাকরণে পণ্ডিত যিনি তাকে বলা হয় বৈয়াকরণ, ভালো ব্যাকরণ জানেন যিনি তাকে বলা হয় বৈয়াকরণ, আর ব্যাকরণ রচনা করেন যিনি তাকে বলা হয় ব্যাকরণবিদ। ব্যাকরণ রচনা করেন যিনি তাকে বলা হয় ব্যাকরণবিদ। এই তিনটা প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, প্রায় বেশিরভাগ পরীক্ষাতেই একটা প্রশ্ন এসে থাকে। আচ্ছা, পরবর্তীতে আমরা চলে যাচ্ছি। এখন আমরা আলোচনা করব ধ্বনি বর্ণ শব্দ। ধ্বনি বর্ণ শব্দ আচ্ছা, আপু বলেছেন অনুসর্গ কোন শ্রেণীর সাধিত শব্দ? অব্যয়। আচ্ছা, এখানে দেখো, একটু তোমার একটু বুঝতে হয়তো বা একটু ভুল করেছো। আমি এখানে দেখো, আমি এখানে তোমাকে বললাম এই তিনটা কথা একটু মাথায় রাখবা। যে আমি বললাম অনুসর্গ, শোনো, ব্যাকরণের প্রায় সবগুলো এই কথাটা একটু মাথায় রাখো, যে ব্যাকরণের যদি ভাষার বলা হয় তাহলে সংস্কৃত বা তৎসম, আর যদি বলা হয় কি সাধিত, সাধিত কথাটা উল্লেখ আসলে ওটা প্রত্যয় সাধিত শব্দ হয়। কি সাধিত? প্রত্যয় সাধিত শব্দ। আর যদি বলা হয় কোন শ্রেণীর বা কোন জাতীয়, তাহলে উত্তর হবে পারিভাষিক। যদি পারিভাষিক অপশনে না থাকে তখন হবে সংস্কৃত বা তৎসম। আর কোন পদ? পদ হলে অব্যয় পদ, সরি বিশেষ্য পদ। কেন বিশেষ্য পদ? কারণ কোনো কিছুর নাম, এখানে দেখো অনুসর্গ, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, কারক, সমাস, এই যে বাচ্য, সবগুলো একটা নাম বোঝাচ্ছে না? ব্যাকরণের অংশে তো নাম, এই নামগুলো বিশেষ্য পদ হয়। বিষয়টা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, তাহলে আমরা এখানে এখন আমরা আলোচনা করছি ধ্বনি বর্ণ শব্দ বাক্য মাত্রা অক্ষর নিয়ে এখন আমরা আলোচনা করব। এখনো বুঝতে পারোনি? শম্পা আপু তুমি একটু বলো তো, যে আমার ইয়াটা বুঝতে পারোনি নাকি? আর যারা আছেন সবাই একটু প্রশ্ন করেন, বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে একটু জানান, যে বুঝতে পেরেছেন কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু দ্রুত জানান তো, যে ভাই আপনার কথা আমি বুঝতেছি না বা বুঝতে একটু সমস্যা হচ্ছে। এখন আমরা আলোচনা করব, এখন আমরা আলোচনা করব এই যে ধ্বনি বর্ণ শব্দ বাক্য মাত্রা অক্ষর, বেসিক গুলো আজকে আলোচনা করে দিব। ধ্বনি বর্ণ শব্দ বাক্য মাত্রা অক্ষর।
আচ্ছা পারছি ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। শোনো, এখানে রাগ করার বা কোনো কিছু দরকার নেই, কিন্তু তুমি যদি কোনো বিষয় বুঝতে একটু সমস্যা হয়, তুমি মনে করছো যে আমি এক প্রশ্ন বারবার করছি, ভাইয়া রাগ করছে, আসলে কোনো এখানে আমি শেখাতে আসছি, তোমরা শিখতে আসছো। সো এখানে রাগ করা যাবে না, তোমাকে বারবার বেশি বেশি প্রশ্ন করতে হবে। শিখতে গেলে বারবার বলতে হবে, বারবার প্রশ্ন করতে হবে। দেখো এখানে ধ্বনি, এক নম্বরে ধ্বনি মানেই কি? ধ্বনি মানেই বাক্য বাক্য নিশ্চিত কোনো আওয়াজকেই ধ্বনি বলা হয়, সেটা অর্থবোধক হতে হয়। কিন্তু আমরা এখন সহজ ভাষায় শিখি যে বাক্য নিশ্চিত কোনো আওয়াজকেই কি বলা হয়? ধ্বনি বলা হয়। বাক্য নিশ্চিত কোনো আওয়াজকেই কি বলা হয়? ধ্বনি বলা হয়। বাক্য নিশ্চিত কোনো আওয়াজকে কি বলা হয়? কোনো আওয়াজকে ধ্বনি বলা হয়। বাক্য নিশ্চিত কোনো আওয়াজকে কি বলা হয় ভাইয়া? ধ্বনি বলা হয়। এখন আমি লিখলাম অ আ ক খ, অ আ ক খ, এগুলো কি? সাধারণত যারা ছোট বাচ্চারা আছে তাদের কাছে যদি এইগুলো দেই, অ আ ক খ, এগুলো কি? অনেক সময় বলবে এটা হচ্ছে গোলগাল, লম্বা চওড়া, এগুলো অনেক কিছু বলবে। এগুলো হলো কোনো একটা প্রতীক, কোনো একটা মার্কা, কোনো একটা চিহ্ন, কোনো একটা চিহ্ন, কোনো একটা ছাপ, কোনো একটা স্যাম্বল, তাই না? অ আ ক খ এটা সাধারণ অর্থে কোনো একটা প্রতীক, এটা কোনো একটা মার্কা, কোনো একটা ছাপ, কোনো একটা স্যাম্বল, কোনো একটা চিহ্ন, তাই না? এগুলো কিন্তু এই আসলে এগুলো কি? এগুলো হচ্ছে ভাষা প্রকাশের, এগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে ভাষা প্রকাশের প্রতীক বা চিহ্ন বা মার্কা বা ছাপ বা স্যাম্বল। এই তাহলে ধ্বনি জিনিসটা কি? এই ভাষা প্রকাশের প্রতীক বা চিহ্ন বা স্যাম্বল বা মার্কা বা যাই বলি, চিহ্ন যখন আমরা মুখে উচ্চারণ করি তখন সেটা হয় ধ্বনি। ধ্বনি মানে কি? কোনো কিছুর বাক্য নিশ্চিত অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলা হয়। তাহলে এই ভাষা প্রকাশের এই প্রতীকগুলোকে যখন আমরা মুখে উচ্চারণ করব, যখন আমরা কি করব ভাইয়া? যখন আমরা মুখে উচ্চারণ করব তখন সেটা হবে ধ্বনি। ভাষা প্রকাশের এই প্রতীক, এই চিহ্ন, এই মার্কা, এই ছাপ, এই স্যাম্বল গুলোকে যখন আমরা মুখে উচ্চারণ করব তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা ধ্বনি বলবো। তখন কি বলবো ভাইয়া? তখন আমরা তাকে ধ্বনি বলবো। বিষয়টা কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা? তাহলে ধ্বনি কি? কোনো কিছুর আওয়াজকে কি বলা হয়? আওয়াজকেই ধ্বনি বলা হয়। বুঝতে পারলেন? আচ্ছা, তারপরে আমরা চলে আসলাম বর্ণ। তারপরে আসলাম কি ভাইয়া? তারপরে আমরা চলে আসলাম হচ্ছে বর্ণ। বর্ণ জিনিসটা কি? এই ভাষা প্রকাশের প্রতীক বা চিহ্নগুলোকে যখন আমরা কি করব? লিখিত আকারে প্রকাশ করব। আমি বললাম ক, কি বললাম? ক। এই যতক্ষণ মুখে উচ্চারণ করেছি সেটা ছিল ধ্বনি। যখনই আমি এখানে লিখিত আকারে প্রকাশ করে ফেললাম তখন সেটা আর ধ্বনি হলো না, তখন সেটা বর্ণ হয়ে গেল। কি হয়ে গেল? তখন সেটা বর্ণ হয়ে গেল। তাই এই ভাষা প্রকাশের প্রতীক বা চিহ্নগুলোকে যখন আমরা মুখে উচ্চারণ না করে শুধু লিখিত আকারে প্রকাশ করে ফেললাম, মুখে উচ্চারণের সাথে সাথে লিখিত আকারে প্রকাশ করে ফেললাম, সেটাই হবে বর্ণ। তাহলে লিখিত আকারে প্রকাশকে কি বলা হয়? ভাষা প্রকাশের এই প্রতীক চিহ্নগুলোকে যখন লিখিত আকারে প্রকাশ করি তখন সেটা কি হয় ভাইয়া? তখন সেটা হয়ে যায় বর্ণ। তখন সেটা কি হয় ভাইয়া? তখন সেটা হয় বর্ণ। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কি না আমাকে একটু জানান তো ভাইয়া। সবাই সবাই যারা যুক্ত আছেন সবাই একটু জানান যে ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু জানান তো দেখি। একটু সবাই একটু জানান প্লিজ, যারা যুক্ত আছেন সবাই একটু জানান যে ভাইয়া বুঝতে পেরেছেন কি না। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখন ধ্বনি ভার্সুস হচ্ছে বর্ণ। ধ্বনি ভার্সুস মানে হচ্ছে বনাম বর্ণ। ধ্বনির ইংরেজি হচ্ছে সাউন্ড, আর সাউন্ড মানে কি? আওয়াজ। বর্ণের ইংরেজি হচ্ছে লেটার। আচ্ছা, ধ্বনি জিনিসটা কি? ধ্বনি হচ্ছে মৌখিক রূপ, যেটা মুখে উচ্চারিত হয় তাকে বলা হয় ধ্বনি।
আর বর্ণটা কি ভাইয়া, যেটা হচ্ছে লিখিত আকারে প্রকাশিত হয় তাকে বলা হয় বর্ণ। তাহলে এক কথায় বলতে পারি ধ্বনি একটি কি মৌখিক রূপ, বর্ণ একটি লিখিত রূপ। তাহলে এখন আমাকে পরবর্তীতে বলেন, এই প্রশ্নটা প্রায় সময় পরীক্ষায় আসে, ধ্বনি নির্দেশিত প্রতীক বা চিহ্নকে কি বলে? ধ্বনি নির্দেশিত প্রতীক বা চিহ্নগুলোকে কি বলে? সবাই একটু বলেন তো দেখি, ধ্বনি নির্দেশিত প্রতীক বা চিহ্নকে কি বলে? আচ্ছা ক্লিয়ার, সন্দীপ বিশ্বাস, ভেরি গুড, ক্লিয়ার। আচ্ছা খুবই খুশি হচ্ছি আপনারা সাথে সাথেই উত্তর করছেন। আচ্ছা এখন বলেন ধ্বনি নির্দেশিত প্রতীক বা চিহ্নকে কি বলে? ধ্বনি নির্দেশিত প্রতীক বা চিহ্নকে কি বলে? ধ্বনি নির্দেশিত প্রতীক বা চিহ্নকে অবশ্যই কি বলে? বর্ণ বলে, তাই কিনা? ধ্বনি নির্দেশিত প্রতীক বা চিহ্নকে কি বলে ভাইয়া? ধ্বনি নির্দেশিত প্রতীক বা চিহ্নকে বর্ণ বলে। কেন? এই যে ধ্বনি নির্দেশিত প্রতীক বা চিহ্নকে তো বর্ণ বলে, তাহলে ধ্বনি নির্দেশিত প্রতীক বা চিহ্নকে কি বলা হয়? বর্ণ বলা হয়। আচ্ছা এখন আমরা এই দিকে আরেকটু লক্ষ্য করেন, এই দিকে আরেকটু লক্ষ্য করবেন। আমরা যেহেতু, হ্যাঁ ভেরি গুড, বর্ণ। আমরা যেহেতু বলছি ভাই আজকে হচ্ছে বেসিক আলোচনা, তাই না? আমরা বেসিক আলোচনা একটু সুন্দর করে বেসিক গুলো ক্লিয়ার করে নেন, আর সমস্যা হবে না। তাহলে এখন এই বর্ণ ভার্সেস বর্ণমালা, বর্ণ ভার্সেস হচ্ছে বর্ণমালা। বর্ণ মানে কি? বর্ণ হচ্ছে লেটার, আর বর্ণমালা কি? বর্ণমালার ইংরেজি হচ্ছে আলফাবেট। বর্ণমালার ইংরেজি আলফাবেট। আচ্ছা এখন দেখো, বর্ণ হচ্ছে লেটার আর বর্ণমালা কি? আলফাবেট। কোনো সময়ই কিন্তু এর সাথে এস যুক্ত হবে না, আলফাবেট মানেই হচ্ছে বর্ণমালা। এখন বর্ণ এবং বর্ণমালার মধ্যে মূল পার্থক্য কি ভাইয়া? বর্ণ এবং বর্ণমালার মধ্যে মূল পার্থক্য, বর্ণ হচ্ছে একটি প্রতীক বা একটি চিহ্ন বা একটি মার্কা, যার একটা নির্দিষ্ট কি আছে? নির্দিষ্ট একটা উচ্চারণ আছে। এই বর্ণর কি আছে? একটা নির্দিষ্ট উচ্চারণ আছে। নির্দিষ্ট নির্দিষ্ট কি আছে ভাইয়া? নির্দিষ্ট উচ্চারণ আছে। বর্ণর একটা নির্দিষ্ট কি আছে? নির্দিষ্ট উচ্চারণ আছে। আর বর্ণমালা কি? বর্ণমালা হচ্ছে সকল বর্ণের সমষ্টি, সকল বর্ণের সমষ্টি, যাকে নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজাতে হয়। নির্দিষ্ট নিয়ম অনুসারে কি করা লাগে? সাজাতে হয়, নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজাতে হয়। যেমন এই ক থেকে এই চন্দ্রবিন্দু পর্যন্ত তাকে সাজাতে হয়। তাছাড়া আমরা যদি লিখি এই ক, তারপর লিখলাম চন্দ্রবিন্দু, তারপর লিখলাম খ, এরা প্রত্যেকটা এক একটা হচ্ছে বর্ণ, এরা কোনো আলফাবেট হলো না। আলফাবেট তখনই হবে যখন নির্দিষ্ট নিয়ম অনুসারে বা পর্যায়ক্রমে আমরা সাজিয়ে লিখব। তাহলে বর্ণ হচ্ছে একটি প্রতীক বা চিহ্ন যার একটা নির্দিষ্ট উচ্চারণ আছে, আর আলফাবেট বা বর্ণমালা কি? যাকে নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজাতে হয়, যাকে নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজাতে হয়। তাহলে বাংলা বর্ণমালা কয়টি ভাইয়া? বাংলা বর্ণমালা কিন্তু একটি। কয়টি ভাইয়া? বাংলা বর্ণমালা একটি। বাংলা বর্ণমালা একটি, বারবার বলছি বাংলা বর্ণমালা একটি, 50টি নয়। কেন? সকল বর্ণের সমষ্টিকেই বর্ণমালা বলা হয়। বাংলা বর্ণমালা একটি। আর বাংলা বর্ণ কয়টি? বাংলা বর্ণ হচ্ছে 50টি। বাংলা বর্ণ কয়টি? বাংলা বর্ণ হচ্ছে 50টি। এই বাংলা বর্ণ 50টি কয়টা ভাগে বিভক্ত? দুইটা ভাগে বিভক্ত, একটা স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ হচ্ছে কয়টি ভাইয়া? স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। স্বরবর্ণ 11টি। আচ্ছা একটু পরে আসতেছি, আজান দিয়ে দিল। স্বরবর্ণ 11টি, 11টির আমরা যদি একটু আসি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় হচ্ছে কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। আর এই কার চিহ্ন আছে কয়টি? কার চিহ্ন আছে হচ্ছে 10টি।
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কার চিহ্ন আছে 10টি। কার কার চিহ্ন নেই, স্বর অ, এই অ এর কোনো কার চিহ্ন নেই। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, ফলা। ফলা চিহ্ন আছে কয়টি বলো তো ভাইয়া? ফলা চিহ্ন আছে হচ্ছে 6টি। ফলা চিহ্ন কয়টি? ফলা চিহ্ন আছে 9টি, সরি ফলা চিহ্ন হচ্ছে 6টি। ফলা চিহ্ন 6টি। আচ্ছা, এখন আরেকটু তথ্য দেই। এই যে বাংলা যে বর্ণ আমরা শিখলাম, এই বর্ণ হচ্ছে 50টি। এই 50টি বর্ণ আমরা জানি, এই 50টি বর্ণের মধ্যে মৌলিক বর্ণ, মৌলিক বর্ণ আছে হচ্ছে 36টি। কয়টি ভাইয়া? মৌলিক বর্ণ হচ্ছে 36টি। মৌলিক বর্ণ হচ্ছে 36টি। আর মৌলিক ধ্বনি আছে কয়টি? 30টি। মৌলিক ধ্বনি আছে 30টি। কেন সরি মৌলিক ধ্বনি আছে হচ্ছে 37টি। মৌলিক ধ্বনি আছে 37টি। তাহলে কি কি বললাম ভাইয়া? বলেছি এই বাংলা 50টা যে বর্ণ, এই 50টা বর্ণের মৌলিক বর্ণ আছে 36টি, আর মৌলিক ধ্বনি আছে কয়টি? 37টি। তোমরা কি সাউন্ড সবগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছ? বলো তো ভাইয়া, সাউন্ড কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? সবকিছু ঠিকঠাক আছে? সবকিছু কি সাউন্ড কোয়ালিটি সবকিছু কি ঠিকঠাক আছে? আমাকে একটু জানাও তো, সবাই একটু জানাও তো। আচ্ছা, ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখো, তাহলে আমরা বললাম মৌলিক বর্ণ আছে 36টি, আর মৌলিক ধ্বনি আছে কয়টি? মৌলিক ধ্বনি আছে হচ্ছে 37টি। এখন এই দিকে একটু লক্ষ্য করো, এই মৌলিক ধ্বনির মধ্যে স্বরবর্ণের মৌলিক ধ্বনি, স্বরবর্ণের মৌলিক ধ্বনি আছে হচ্ছে 7টি। স্বরবর্ণের মৌলিক ধ্বনি হচ্ছে কয়টি ভাইয়া? 7টি। কি কি? একটা হচ্ছে অ, একটা হচ্ছে আ, একটা হচ্ছে ই, একটা হচ্ছে হুস্যি, একটা হচ্ছে একটা হচ্ছে এ, একটা হচ্ছে ও, একটা হচ্ছে এ বা আর একটা হচ্ছে এ। তাহলে দেখো, স্বরবর্ণের মৌলিক ধ্বনি আছে 7টি। কি কি? অ, আ, ই, অ, এ, ও, এ কিন্তু আছে। আচ্ছা, আর এই পাশে স্বরবর্ণের মৌলিক বর্ণ আছে 6টি। কেন? কারণ স্বরবর্ণের মৌলিক ধ্বনির মধ্যে এর কোনো লিখিত রূপ নেই। কি নেই ভাইয়া? এই এর কোনো লিখিত রূপ নেই। তাহলে এই ছয়টাই কি? মৌলিক বর্ণ। অ, আ, ই, হুস্যি, তারপর এ, ও, এই 6টি হচ্ছে মৌলিক বর্ণ। সেই জন্য আর ব্যঞ্জন বর্ণের আমরা একটু এখানে লিখে দেই, ব্যঞ্জন বর্ণের মৌলিক বর্ণ এবং ধ্বনি, মৌলিক বর্ণ ও ধ্বনি, সংখ্যা হচ্ছে 30টি। তাই এই 30 আর 7 মৌলিক ধ্বনি হয় 37, আর বর্ণর কথা হলে 30 প্লাস হচ্ছে 6, এই হচ্ছে 36 বর্ণ।
তাহলে আশা করছি বর্ণ এবং ধ্বনির মধ্যে কনফিউশনটা দূর হয়েছে। ধ্বনি এবং বর্ণের মধ্যে কনফিউশনটা বোর্ডে কিছু দেখা যায় না, এখন দেখা যাচ্ছে না? দেখো তো, মানে এখন কি দেখতে পাচ্ছ না? সবাই একটু বলো তো, এখন কি নেটওয়ার্কের সমস্যা নাকি? এখন যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন বলো তো, দেখো তো এই যে ধ্বনি এবং বর্ণের মধ্যে মৌলিক বর্ণ এবং মৌলিক ধ্বনি, এগুলো যে, আচ্ছা এখন দেখা যাচ্ছে। আচ্ছা এখন যে যেগুলো বললাম এইগুলোর মধ্যে তোমাদের দেখো তো কনফিউশন আছে কিনা একটু বলো তো। যে মৌলিক মৌলিক এখানে যেটা মৌলিক বর্ণ এবং মৌলিক ধ্বনি, এইগুলো যে আলোচনা করলাম, এগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কিনা? মৌলিক ধ্বনি এবং মৌলিক বর্ণ এগুলোর মধ্যে সমস্যা আছে কিনা? বলেন দ্রুত যে এগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে পরবর্তী প্রশ্নটা দেখেন। পরবর্তীতে আমরা এখানে মোটামুটি সবগুলো শিখে ফেলছি। আচ্ছা আরেকটু তথ্য দিয়ে দেই, এই যে মৌলিক ধ্বনি যে আছে সাতটি, এই সাতটির এই যে আ বা এ, এই এ ধ্বনিটা লেখেন এই এর আবিষ্কারক। অন্যান্য বিজ্ঞানীগুলো বিদেশের বা ফরেন কান্ট্রিগুলোর দেশের বিজ্ঞানীগুলো আবিষ্কার করে, আর আমাদের দেশের আবিষ্কারক এই যে এ, এই এটা এ অথবা এই এ ধ্বনিটা আবিষ্কারককে জানেন? এটা হচ্ছে ডক্টর আব্দুল হাই। ডক্টর আব্দুল হাই এই এ ধ্বনির আবিষ্কারক। ডক্টর কি? মোহাম্মদ আব্দুল হাই। এই ডক্টর আব্দুল হাই এ ধ্বনির আবিষ্কারক। তাহলে এই কয়েকটা তথ্য একটু সুন্দর করে মাথায় রেখে দেন। এই এর আবিষ্কারককে ডক্টর আব্দুল হাই। ডক্টর আব্দুল হাই, ডক্টর আব্দুল হাই, এই ডক্টর আব্দুল হাই, ডক্টর আব্দুল হাই, বুঝতে পেরেছেন? আচ্ছা তার পরবর্তীতে চলে যাচ্ছি। এইখানে আমরা একটু চলে আসলাম। দেখেন এই স্বরবর্ণ মোট আছে 11টি। স্বরবর্ণর এই গঠনগত দিক থেকে আমরা যদিও একেবারে পর্যায়ক্রমে সবগুলো আলোচনা করব, তারপরে হালকা একটু টাচ দিয়ে যাই, তাহলে আপনাদের বেসিকটা আর সমস্যা হবে না। এই স্বরবর্ণের গঠনগত দিক থেকে স্বরবর্ণকে দুই ভাগে ভাগ করা হয়। স্বরবর্ণকে গঠনগত দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মৌলিক বর্ণ আর একটা হচ্ছে যৌগিক অথবা দ্বিস্বর বর্ণ। মৌলিক বর্ণ বলতে আমরা কি বুঝি? মূল কথা, মৌলিক বলতে আমরা কি বুঝি? যে কোনো শব্দ বা ওই ক্ষুদ্রতম অংশকে বোঝায় যাকে আর নির্দিষ্ট কোনো অংশে ভাগ করা বা ভাঙ্গা যায় না। আমি আপনাদের বললাম এই হাত শব্দটাকে আর কোনো নির্দিষ্ট ক্ষুদ্রতম অংশে ভাঙ্গা যায় না। কিন্তু আমি যদি বলতাম হাতি, এই হাতিকেও কিন্তু ভাঙ্গা যেত। এই হাত প্লাস ই ভাঙ্গা যেত, কিন্তু হাতিকে কিন্তু ভাঙ্গা যায় না। এই মৌলিক শব্দটা মাথায় রাখবেন। এই মৌলিক মানেই ওই একবারে শেষ পর্যায়ের ক্ষুদ্রতম অংশ যাকে আর কোনোভাবে ভাঙ্গা যায় না। তো সেই জন্য এই স্বরবর্ণকে গঠনগত দিক থেকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক বর্ণ, যে সকল
শব্দ উচ্চারণ করতে আমাদের মৌলিকের অবশ্যই প্রয়োজন হয়, তাদেরকে মৌলিক বর্ণ আর যৌগিক বা দ্বিস্বর বর্ণ, যে সকল বর্ণগুলো উচ্চারণ করতে দুইটা একের অধিক বর্ণের সাহায্য হয় বা একের অধিক বর্ণের প্রয়োজন হয়, তাদেরকে বলা হয় মৌলিক বর্ণ। অপর নাম দ্বিস্বর বর্ণ, অপর নাম দুইস্বর বর্ণ। দুইস্বর বর্ণ যেটাই আসতে পারে পরীক্ষায়, যৌগিক, দ্বিস্বর, দুইস্বর বর্ণ। আচ্ছা, স্বরবর্ণের মৌলিক বর্ণ আছে 7, মৌলিক বর্ণ হচ্ছে 6টা, মৌলিক বর্ণ 6টা, কিন্তু মৌলিক ধ্বনি আছে 7টা ধ্বনি এই এ সহকারে। আচ্ছা, আর যৌগিক, এই দুইটা তথ্য একটু মাথায় রাখবেন। স্বরবর্ণের যৌগিক বর্ণ আছে 2টা, কি কি ভাইয়া? একটা ওই আর একটা ঔ। এই ওইটা গঠিত হয় অ হ্রস্বই ওই, আর ঔটা গঠিত হয় অ হ্রস্বই ঔ। কিন্তু যদি এই দুটোর একটাও অপশনে না থাকে, যদি বোর্ডে পরীক্ষায় চায় ওই বর্ণটা কিভাবে গঠিত হয়েছে, এই অ হ্রস্বই ওই যদি না থাকে, তাহলে স্বর ও প্লাস হ্রস্ব দিবেন অথবা স্বর প্লাস হ্রস্ব দিবেন। বুঝতে পেরেছেন? তাহলে যৌগিক বর্ণ আছে 2টা, ওই এবং ঔ। আর যদি বলা হয় যৌগিক ধ্বনি কয়টা, স্বরবর্ণের যৌগিক ধ্বনির সংখ্যা আছে 25টা। স্বরবর্ণের যৌগিক ধ্বনির সংখ্যা আছে কি ভাইয়া? যৌগিক ধ্বনির সংখ্যা আছে 25টা। কিভাবে 25টা? এই যে এই বউ শব্দটা, মনে করেন এই বউ শব্দটা লিখতে গেলেই কিন্তু বয়কার হ্রস্বও কিন্তু লিখতে হচ্ছে বউ। এইখানে ওকার চলে আসতেছে, আবার এখানে হ্রস্ব, দুইটা স্বর হয়ে যাচ্ছে। যেমন ঠিক তেমনি ভাবে আমি বললাম হচ্ছে মই, এই শব্দটা ময়ূকার হ্রস্বই মই, একের অধিক স্বরবর্ণের সাহায্য নিতে হচ্ছে, এখানে একটা স্বরবর্ণ, এখানে একটা স্বরবর্ণ, তাদেরকেই বলা হয় যৌগিক। মানে এই রকম উচ্চারণ করতে 25টা ধ্বনির উচ্চারণ চলে আসে। সেই জন্য বর্ণ 11টা হলেও এখানে উত্তর হয় 25টা, যে যৌগিক স্বরধ্বনি 25টা আর যৌগিক স্বরবর্ণ 2টা। এই দুইটার মধ্যে কনফিউশন আছে? বলেন, এই দুইটার মধ্যে কোনো কনফিউশন আছে কি না? এই দুইটার মধ্যে কোনো কনফিউশন আছে কি না? সবাই উত্তর করেন। এই দুইটার মধ্যে কোনো কনফিউশন আছে কি না? সবাই উত্তর করেন। ইয়েস অর নো লেখেন, ইয়েস অর নো, ইয়েস অর নো লেখেন। যদি সমস্যা থাকে ইয়েস, আর সমস্যা না থাকলে নো লেখেন। আচ্ছা, সন্দীপ বিশ্বাস, ভেরি গুড আপু, বলেছেন নো। আচ্ছা, থ্যাংক ইউ। আর তোমাদের সবাই দেখি বুঝতে পারছো কিনা আমাকে জানাও তো ভাইয়া। তোমাদের কি বিরক্ত মনে হচ্ছে, বিরক্ত লাগতেছে বা বুঝতে অসুবিধা? ইয়েস আর নো, আর দুইটা বলিনি তো, যে কোনো একটা লিখতে হবে। দেখো, ইয়েস আর নো। আচ্ছা, ঠিক আছে, নাও। তারপরে সবাই একটু বলো। আচ্ছা, আর এখানে আরেকটা তথ্য একটু, আরে বাবা, এখানে আরেকটা তথ্য একটু জানতে হবে। এই তথ্যগুলো না জানলে আবার পরীক্ষার হলে অনেক সময় চলে আসে। পরীক্ষার হলে বেসিক প্রশ্নগুলোই দিয়ে দেয়, কিন্তু আমরা অনেক সময় বোঝার অজান্তে ভুল করে ফেলি। বাংলা বাক্যর গঠনটা কিন্তু কর্তার পরে ক্রিয়া না থেকে কর্তার পরে কিন্তু কর্ম থাকে, আর শেষে থাকে হচ্ছে ক্রিয়া। শেষে কি থাকে? শেষে থাকে হচ্ছে ক্রিয়া। আমি যদি এখানে বলি দেখো, দেখো, বললাম ছেলেরা মাঠে ফুটবল খেলে, ছেলেরা মাঠে ফুটবল খেলে। ছেলেরা মাঠে কি খেলে ভাইয়া? ফুটবল খেলে। এখানে এই ছেলেরা হচ্ছে কর্তা, কি ভাইয়া? কর্তা। আর এই যে মাঠে ফুটবল, এই ফুটবলটা এখানে হচ্ছে কি ভাইয়া? এখানে হচ্ছে অবজেক্ট, যেটাকে বলা হয় কর্ম। আর এই যে খেলেটা কি? এটা হচ্ছে ক্রিয়া। কিন্তু এই সেন্টেন্সটাকে যদি আমরা বলি দা বয়েস, আমরা বলতে পারি, আরে বাবা,
দ্য বয়েজ আর, আমরা এভাবেও লিখতে পারি দ্য বয়েজ প্লেইং ফুট ইন, এখানে বলতে পারি দ্য বয়েজ প্লে ফুটবল, বা এখানে ফিল্ড ইন দ্য ফিল্ড ফুটবল, এটাও লিখতে পারি। ছোট করে আমরা যে কোনো শব্দ লিখতে পারি। এখানে দেখো ইংরেজি বাক্যর, আমরা এই তথ্যটা একটু জানাই নেই, তারপরে আমরা একটু লিখে দিচ্ছি। ইংরেজি বাক্যর গঠনটা একটু মাথায় রাখবা, আর বাংলা বাক্যর গঠনটা একটু মাথায় রাখবা। ইংরেজি বাক্যর গঠন হচ্ছে সাবজেক্টের পরে থাকে হচ্ছে ভার্ব, ভার্বের পরে থাকে হচ্ছে অবজেক্ট। কিন্তু বাংলা বাক্যর গঠন হয় সাবজেক্টের পরে থাকে অবজেক্ট, অবজেক্টের পরে থাকে হচ্ছে ভার্ব। এই দুইটা প্রশ্ন একটু মাথায় রাখবা, কারণ এখন ইদানিং বিসিএস এরও প্রশ্নগুলোতেও এগুলো দিয়ে দেওয়া শুরু করেছে, যে বাংলা বাক্যর গঠন এবং ইংরেজি বাক্যর গঠনের মধ্যে বলবে বাংলা বাক্যর গঠন কিভাবে হয়। তাই বাংলা বাক্যর গঠনটা হবে সাবজেক্টের পরে থাকবে অবজেক্ট, অবজেক্টের মানে ক্রিয়াগুলো শেষে থাকে। বুঝতে পারছো? যেমন ঠিক এইরকম দেখো, কোন সেন্টেন্স তুমি যদি মিনিং করতে চাও, তাহলে আগে দেখবে যে দা বয়েজ, এখানে দা বয়েজ ছেলেরা, দা বয়েজ এই সাবজেক্ট নিছো, তাহলে ইংরেজি বাক্যর গঠন অনুসারে কি এখন ভার্ব নিতে হবে, সাবজেক্টের পরে অবশ্যই ভার্ব। এই যে প্লে এখানে যেহেতু খেলে, আমরা বলছি খেলে, প্লে এখানে দিতে পারবো। এখানে দা বয়েজ প্লে ফুটবল ইন দা ফিল্ড, তারা ছেলেরা মাঠে ফুটবল খেলে। এখানে তাহলে দেখো সাবজেক্টের পরে ভার্ব আসছে, ভার্বের পরে এক্সেপ্টটা মানে অবজেক্ট চলে আসছে, ইংরেজি বাক্য। এই দুটো তথ্য একটু মাথায় রাখবা, যখন আমরা ইংরেজি ক্লাস নিই তখন আমরা ওটা বিস্তারিত আলোচনা করে দেব। আচ্ছা, এখন আমরা একটু তথ্য দেই, এই তথ্যটা একটু মাথায় রাখো, যে দেখি বুঝতে পারো কিনা। আমরা একটু শব্দ নিয়ে আলোচনা করি, আলোচনা করি একটু বাক্য। শব্দ কি? শব্দ মাথায় রাখবা, শব্দগুলো সবসময় মাথায় রাখবা, শব্দ এবং হচ্ছে বাক্য। শব্দ কি মাথায় রাখবা, আমরা জানি ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা দ্বারা যেমন বিশাল বিশাল পাহাড় পর্বত গঠিত হয়, ইটের উপর ইট রেখে, এরকম ইটের উপর ইট রেখে বিশাল বিশাল অট্টালিকা তৈরি হয়। ঠিক তেমনি ভাবে একের অধিক যখন বর্ণ প্লাস বর্ণ মিলে একটা সুন্দর অর্থ দেয়, তাদেরকেই বলা হয় শব্দ। সহজ কথায় একের অধিক বর্ণ মিলে যখন অর্থ প্রদান করে, তাদেরকেই বলা হয় শব্দ। এটা আমরা জানি। আর বাক্য কাকে বলে? ঠিক তেমনি ভাবেই এখানে শব্দ প্লাস শব্দ মিলে যখন সুন্দর অর্থ দেয় বা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে, তাদেরকেই বলা হয় বাক্য। তাহলে এখন তোমাদের কাছে একটু প্রশ্ন, এগুলো তো সিম্পল, এগুলো বিষয় দরকার নেই, আমরা এখন মাত্রা অক্ষর এগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো তো বাক্যর ক্ষুদ্রতম একক কি? ক্ষুদ্রতম একক কি? বাক্যর ক্ষুদ্রতম একক কি? ক নাম্বার ধ্বনি, খ নাম্বার শব্দ, গ নাম্বার বাক্য, আর গ নাম্বার বর্ণ। ধ্বনি, শব্দ, বাক্য, বর্ণ। বলো তো দেখি বাক্যর ক্ষুদ্রতম একক কি? বাক্যর ক্ষুদ্রতম একক কি? বাক্যর ক্ষুদ্রতম একক কি? বাক্যর ক্ষুদ্রতম একক কি? না বুঝলেও সমস্যা নাই, দ্রুত উত্তর করেন। বাক্যর ক্ষুদ্রতম একক কি? ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। দেখেন আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই, ভুল হোক, ভুল থেকেই তো শিক্ষা নিতে হবে। আচ্ছা, বলছে বি। আচ্ছা, গুড। তারপরে দেখি বাক্যর ক্ষুদ্রতম একক, ভুল হোক, কোনো সমস্যা নাই। আচ্ছা,
সন্দীপ বিশ্বাস আপু বলেছেন হচ্ছে শব্দ। আচ্ছা, তাহলে দেখো এইখানে একটু এই তথ্যটা একটু মাথায় রাখবা, তোমাদের কিন্তু সবারই হয়েছে, এই তথ্যটা একটু মাথায় রাখবা। মাথায় রাখবা কি ভাইয়া, যে যদি বলা হয় বাক্যর একক, এই বাক্যর একক কি হবে? বাক্যর একক অবশ্যই শব্দ হবে, কারণ শব্দ শব্দ মিলেই তো বাক্যটা গঠিত হয়েছে। তাহলে শব্দের বাক্যর একক কে? বাক্যর একক শব্দ। শব্দের একক কি হবে? শব্দের একক হবে হচ্ছে বর্ণ। শব্দের একক কি হবে ভাইয়া? শব্দের একক হবে বর্ণ। বর্ণের একক কি হবে ভাইয়া? বর্ণের একক হবে ধ্বনি। তাহলে এখানে আমরা দাঁড়াচ্ছে কি? আমরা এখানে দাঁড়াচ্ছে যে বাক্যর একক হবে হচ্ছে শব্দ, আর শব্দের একক কি হবে ভাইয়া? শব্দের একক হবে হচ্ছে বর্ণ, আর বর্ণের একক কি হবে ভাইয়া? বর্ণের একক হবে হচ্ছে ধ্বনি। বর্ণের একক কি হবে ভাইয়া? বর্ণের একক হবে ধ্বনি। তাহলে ভাষার মূল উপকরণ আর ভাষার মূল উপাদান নিয়ে একটু তোমাদের তথ্য দিই। তাহলে বাক্যর মূল একক শব্দ, শব্দের মূল একক বর্ণ, বর্ণের মূল একক ধ্বনি। ক্লিয়ার? এখান থেকে জানি প্রশ্ন আসলে সমস্যা না হয়, কারণ দেখো বাক্যটা গঠিত হয়েছেই তো শব্দ দ্বারা, আর শব্দটা গঠিত হয়েছেই তো বর্ণ দ্বারা, বর্ণটা গঠিত হয়েছেই কি ভাইয়া? ধ্বনি দ্বারা, ধ্বনি থেকেই তো আস্তে আস্তে হয়েছে, তাই কি না? আচ্ছা, এখন আরেকটু তোমাদের তথ্য, এই তথ্যটা একটু দেই। এই ভাষার মূল উপাদানটা একটু মাথায় রাখবা। ভাষার মূল উপাদান, ভাষার মূল উপাদান কি? আর ভাষার মূল উপকরণ, ভাষার মূল উপকরণ এই দুটো তত্ত্ব একটু মাথায় রাখবা। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, আর ভাষার মূল উপকরণ হচ্ছে কি ভাইয়া? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। কিভাবে মাথায় রাখবা? এই উপাদান শব্দে দন্তের ন আছে, উপাদান শব্দে দন্তের ন আছে, ধ্বনি শব্দে দন্তের ন আছে, উপকরণ শব্দে ক আছে, বাক্য আছে, উপকরণ শব্দে ক আছে, বাক্য শব্দে ক আছে। এই উপাদান দন্তের ন ক ক, এই দুটো একটু তথ্য একটু মাথায় রাখবেন, তাহলেই মাথায় থাকবে। তাহলে ভাষার মূল উপাদান ধ্বনি, ভাষার মূল উপকরণ শব্দ। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা মাত্রা শিখবো। কি ভাইয়া? এখন আমরা কি শিখবো? এখন আমরা একটু মাত্রা শিখবো। মাত্রা, বোঝা যাচ্ছে? বলেন, বোঝা যাচ্ছে নাকি কঠিন? সবাই কমেন্ট করবেন, সবাই খারাপ, সবাই কমেন্ট করেন, এক লাইন সবাই কমেন্ট করেন, তারপরে একটা, সবাই একটু কমেন্ট করেন তো দেখি, সবাই একটু কমেন্ট করেন, তারপরে আবার ক্লাস শুরু করছি। সবাই একটু কমেন্ট করেন যে বোঝা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করেন দেখি সবকিছু বোঝা যাচ্ছে কিনা বা বুঝতে পারছেন কিনা। এখন দেখেন, মাত্রা নিয়ে আলোচনা করি। আচ্ছা, অনেক সুন্দর হচ্ছে ভাইয়া ক্লাসটা, সবকিছু অনেক সহজেই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই একটু বলো যে বুঝতে পারছো কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের কমেন্টই আমাদের অনুপ্রেরণা, যে হ্যাঁ তোমরা কি বুঝতে পারছো কিনা বা বুঝতেও কোনো সমস্যা হচ্ছে কিনা। এটা না বললে তো আমি বুঝতে পারবো না। দেখো মাত্রা জিনিসটা কি? মাত্রা জিনিসটা হচ্ছে, সহজ কথায় সহজ ভাষায় আমরা বোঝাতে পারি, মাত্রা মানে মনে রাখবা কোনো বর্ণের উপর রেখা বা কষি দেওয়াকে রেখা বা কষি বা দাগ
দেখো কোন বর্ণের উপর রেখা কষি বা দাগ দেওয়াকেই কি বলা হয়? দেওয়াকেই মাত্রা বলে। দেওয়াকেই কি বলে ভাইয়া? মাত্রা বলে। মাত্রা জিনিসটা কি? কোন বর্ণের উপর রেখা কষি বা দাগ দেওয়াকেই কি বলে? মাত্রা বলে। কোন বর্ণের উপর রেখা কষি বা দাগ দেওয়াকেই কি বলে? মাত্রা বলে। তাহলে কোন বর্ণের উপর রেখা বা কোন বর্ণের উপর রেখা কষে দেওয়াকেই মাত্রা বলে। এই যে বর্ণের উপর এই যে একটা রেখা, এই যে একটা সমান্তরাল দাগ, এদেরকেই কি বলা হয় ভাইয়া? এদেরকেই মাত্রা বলা হয়। আচ্ছা, এখন এই মাত্রা হচ্ছে কত প্রকার? মাত্রা কত প্রকার এইটা আমরা একটু আলোচনা করি। মাত্রা কত প্রকার? এখন দেখেন, আমি লিখলাম এই যে ক, লিখছি কিনা? ক লিখছি। এই যে আমি লিখলাম হচ্ছে খ, কি লিখলাম ভাইয়া? এই যে এখানে লিখলাম হচ্ছে খ, এইখানে লিখলাম হচ্ছে চন্দ্রবিন্দু। আচ্ছা বলেন তো ভাইয়া, এই ক বর্ণটা এই পাশেও একটা মাত্রা আছে। ক বর্ণের কি আছে ভাইয়া? ক বর্ণের এই পাশেও একটা মাত্রা আছে, এ পাশেও মাত্রা আছে। তাহলে কি এ হচ্ছে দুই পাশেই মাত্রা। দুই পাশেই মাত্রা মানে কি? এ হচ্ছে পূর্ণ মাত্রা। কি ভাইয়া? এ হচ্ছে পূর্ণ মাত্রা। পূর্ণ মাত্রা মানে দুই পাশেই এ হচ্ছে পূর্ণ, কারোর উপর নির্ভর নয়, পূর্ণতেই আছে। এ পাশেও মাত্রা, ও পাশেও মাত্রা। আর খতে এই পাশে কিন্তু নেই। কি ভাইয়া? খতে এই পাশে নেই, এই পাশে আছে। তাহলে এক পাশে থাকলে তাকে কি বলা হয় ভাইয়া? তাকে বলা হয় অর্ধমাত্রা। তাকে কি বলা হয় ভাইয়া? তাকে বলা হয় অর্ধমাত্রা। আর চন্দ্রবিন্দুর এ পাশেও নেই, এ পাশেও নেই, তাহলে কোনো পাশেই যদি না থাকে তাকে বলা হয় এর কোনো মাত্রাই নাই, মানে এ হচ্ছে মাত্রাহীন। এ হচ্ছে কি ভাইয়া? এ হচ্ছে মাত্রাহীন। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে, এখান থেকে কি ভাইয়া? এখান থেকে বলতেই পারি মাত্রা হচ্ছে তিন প্রকার। কত প্রকার? একটা দুই পাশেই মাত্রা পূর্ণ মাত্রা, শুধু এক পাশে মাত্রা অর্ধমাত্রা, কোনো পাশেই মাত্রা নেই তাকে বলা হয় মাত্রাহীন বর্ণ। কোনো পাশেই মাত্রা নেই তাকে কি বলা হয় ভাইয়া? তাকে বলা হয় মাত্রাহীন বর্ণ। আপনারা কি বুঝতে পারলেন? আচ্ছা, এখন আমরা পরবর্তী এই রকম একটা দাগ টানিয়ে ফেলবেন, তাহলেই বুঝতে পারবেন মাত্রা। এরকম একটা ছক আঁকিয়ে ফেলেন, মাত্রা। তাহলে এখন দেখেন মাত্রা, মাত্রাটা বিষয়টা একটু লক্ষ্য করেন ভাইয়া। মাত্রাটা এখানে এইভাবে চারটা করে বক্স আঁকিয়ে ফেলেন, তাহলে আপনারাদেরও বুঝতে সমস্যা হবে না। মাত্রা এই পাশে একলা রাখেন। মাত্রা মোট বর্ণ হচ্ছে 50টা, ব্যঞ্জন বর্ণ 39, স্বরবর্ণের হচ্ছে 11। পূর্ণ মাত্রা আছে কতটি? পূর্ণ মাত্রা আছে 32টি। আচ্ছা, এটা কিভাবে মনে রাখবো দেখেন। এইখানে একটু দেখেন যে পূর্ণ মাত্রা আমি বললাম এক স্বরে 32টা দাঁত ফেলে দেব। তাহলে এক স্বরে 32টা দাঁত ফেলে দিব। দাঁত কিন্তু এ পাশে এবং এ পাশে দুই পাশেই 16 পূর্ণতে কিন্তু আছে। এক স্বরে 32টা দাঁত ফেলে দিব, তাহলে দুই পাশেই কি পূর্ণতে আছে না দাঁত? এ পাশেও সবগুলোই আছে, এ পাশেও সবগুলোই আছে। তাহলে মাথায় রাখবেন 32টা দাঁত যেহেতু ফেলাই দিতে চাইছে, তাহলে পূর্ণ মাত্রার আছে 32টা। পূর্ণ মাত্রার কয়টা ভাইয়া? পূর্ণ মাত্রার মোট বর্ণ আছে 32টা বর্ণ। এই 32টা বর্ণ এখন দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ 26টা, আর স্বরবর্ণের হচ্ছে 6টা। এই 6টা কি? স্বর থেকে ঐশ্বরী পর্যন্ত। আচ্ছা, এখন 2 নম্বরে আসি, অর্ধমাত্রা। কত নম্বর কিসেতে আসবে ভাইয়া? অর্ধমাত্রা। এখন একজন ব্যক্তিকে আমি এক স্বরে 32টা দাঁত ফেলে দিছি, তাহলে 32টা দাঁতই পড়ে গেছে। এখন আরেকজনে মারতে গিয়ে এক পাশে লাগছে, এক পাশে সবগুলো পড়েনি, এক পাশের 8টা পড়ে গেছে। তাহলে 8টা পড়ে গেছে আর 8টা বাকি আছে। তাহলে এক পাশের পূর্ণ ছিল, এক পাশের 8টা পড়ে গেছে, তাহলে বাকি কি অর্ধমাত্রা হয়ে যাচ্ছে না? অর্ধ হয়ে আছে। তাহলে এই অর্ধমাত্রার সংখ্যা হচ্ছে 8টা। অর্ধমাত্রার সংখ্যা কত? অর্ধমাত্রার সংখ্যা 8। এই 8টা দুইটা ভাগে বিভক্ত। স্বরবর্ণের আছে 7টা, ব্যঞ্জন বর্ণের আছে 7টা, স্বরবর্ণের আছে 1টা। এই একটা কি? এই একটা হচ্ছে রি। রি শুধু এক পাশে। আর তাহলে এই 32-এর 8 কত হয়? 40। তাহলে বাকি 50-এর মধ্যে বাকি থাকে 10টা। এই 10টা হচ্ছে কোনো মাত্রা নেই। এর মধ্যে ব্যঞ্জন বর্ণের হচ্ছে 6টা,
স্বরবর্ণের হচ্ছে 4টা, ব্যঞ্জন বর্ণের 6টা, স্বরবর্ণের 4টা। এখনো 32টা দাঁত হয়নি, দাঁত হয়নি কি হবে না এখনো, মানে এক চর দিয়ে দিলে দাঁত সবগুলোই পড়ে যাবে। 32টা দাঁত হয়নি, চরটা সুন্দর করে দিয়ে দিব, তাহলে 32টা হয়ে পড়ে যাবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? মনে থাকবে না? এক চরে 32টা দাঁত ফেলে দিয়েছে, এখানে চর দিয়েছি, এই পাশেরই সবগুলো দাঁত পড়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন প্রশ্ন আসে কিভাবে দেখেন, অক্ষরেরটার একটু পরে আসি। প্রশ্ন আসে এইটার একটু একটু দেখেন যে প্রশ্ন আসতে কিভাবে। প্রশ্নগুলো আসতে পারে বলেন এইভাবে, বলেন দেখি, বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, মাত্রাহীন ও অর্ধমাত্রার সংখ্যা কত? বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, মাত্রাহীন ও অর্ধমাত্রার সংখ্যা কত? দ্রুত সবাই উত্তর দিবেন, দ্রুত। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, মাত্রাহীন ও অর্ধমাত্রার সংখ্যা কত? 32, 8, 10, 8 মানে 10, 8, 32, 10, 8, 32, 32, 10, 8 আর 10, 32। আচ্ছা, আমাদের শিমু আপু বলেছেন যে ক হবে। আচ্ছা, সবাই সবাই একটু উত্তর করেন তো দেখি, সবাই বলছেন ক হবে, 32, 8, 10। আচ্ছা দেখি, আচ্ছা গ হবে। আচ্ছা, একটু বিষয়টা একটু লক্ষ্য করো, প্রশ্নগুলো দেখো, একটু কিন্তু ঘুরিয়ে দিতে পারে, তাই ঘুরিয়ে কিন্তু দিতেই পারে। দেখো আমি দিয়েছি পূর্ণমাত্রা মানে কত, 32, মাত্রাহীন কিন্তু 10 আর অর্ধমাত্রা কিন্তু 8। এইটা এই ক নম্বর দেখলে কিন্তু হবে না, তোমাকে গ নম্বর দেখতে হবে। এই ধারাবাহিকতা মেনে চলছে কে কে, মানে 32 আর 10 তো সবগুলোতেই আছে, তাই না? ওই প্রশ্নের সিকোয়েন্সটা অনুসরণ করে চলতে হবে, যে প্রশ্নতে কি বলছে, প্রশ্নতে আগে কোনটা চেয়েছে, পূর্ণমাত্রা না অর্ধমাত্রা নাকি মাত্রাহীন। প্রশ্নতে যেটা চেয়েছে সেটা উত্তর করতে হবে, মানে শুধু শুধু অপশনে ক নাম্বার দেখেই উত্তর দিলে হবে না। বুঝতে পেরেছেন? এই দেখেন আপনাদের উত্তর কিন্তু ভুল হয়ে গেল, অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। দেখেন ক নাম্বার উত্তর দিলেন, আপনার কিন্তু উত্তর ভুল হয়ে গেল। কিভাবে ভুল হলো? কারণ ওই যে পূর্ণমাত্রা 32, মাত্রাহীন আপনি কিন্তু 8 দিয়ে ফেলছেন। এটা মানে একটু মাথায় রাখতে হবে, প্রশ্নকর্তা এইভাবেই ভুল হতে পারে। আচ্ছা, এছাড়াও আরো কিভাবে একটু কঠিন প্রশ্ন আসতে পারে, যদি বলা হয় যে বাংলা বর্ণমালায় বাংলা স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি? মাত্রাহীন বর্ণ কয়টি? কয়টি? বাংলা
বাংলা বর্ণমালায় স্বরবর্ণের মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালায় স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি? এরকম যদি দেয় মাত্রাহীন বর্ণ, স্বরবর্ণের বলছে কিন্তু সবগুলো কিন্তু বর্ণে, স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ মাথায় রাখতে হবে। স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি ভাইয়া? 4টি। কি কি? এ থেকে ও পর্যন্ত। এগুলো একটু তথ্যগুলো একটু মাথায় রাখবেন, আশা করছি বুঝতে পারবেন। এখন আমরা চলে আসব অক্ষর। কি আসবো ভাইয়া? চলে আসবো হচ্ছে অক্ষর। অক্ষর শব্দটা নিয়ে কিন্তু প্রতি বছরই এখান থেকে প্রশ্ন এসে থাকে। অক্ষর দিয়ে যদি প্রশ্ন আসে তাহলে এখান থেকে কিন্তু প্রতি বছরই অক্ষর থেকে একটা প্রশ্ন আসেই। অক্ষর জিনিসটা কি আমি একবার বলে দিব, ইনশাল্লাহ আপনার আর ভুল হবে না। অক্ষর মানেই মাথায় রাখবে 3টা সংখ্যার যে কোনো একটা। নাম্বার 1, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসকেই অক্ষর বলে, নিঃশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসকেই অক্ষর বলে। অর্থাৎ সহজ ভাষায়, আরো সহজ ভাষায়, এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারিত হয়, এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারিত হয় তাকেই অক্ষর বলে। এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারিত হয় তাকেই অক্ষর বলে। এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারিত হয় তাকেই অক্ষর বলে। এখন এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারিত হয় বলতে কি বোঝায়? এখন আমি আপনাদের দিলাম এই যে প্রত্যাশা, আমার কোচিং বললাম মনের প্রত্যাশা। এই প্রত্যাশা শব্দটা দেখেন কিভাবে এক নিঃশ্বাসে, অর্থাৎ আমরা যেটুকু উচ্চারণ করতে থেমে যাই সেখানেই একটা হসন্ত দিয়েছি বাংলা এইচএসসি একাডেমিকে, ঠিক তেমনি ভাবে হসন্ত যেখানেই হয় সেটাই একটা অক্ষর। প্রত্যাশা শব্দটা দেখেন, প্রত এখানে থেমে গেছি একটা অক্ষর, ত্রা থেমে গেছি এটা একটা অক্ষর, সা থেমে গেছি এই একটা অক্ষর, তাহলে প্রত্যাশা 3টা অক্ষর। কি ভাইয়া? 3টা অক্ষর। মানে এক সহজ কথায় এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারিত হয় সেটাই হচ্ছে একটা অক্ষর। তাহলে এখন আমাকে আরেকটু অক্ষরের আরেকটু শর্টকাট টেকনিক আছে, ওটাও শিখাই দিব। তাহলে এখন আমাকে বলো তো ভাইয়া যে এই বিশ্ববিদ্যালয় শব্দে, বিশ্ববিদ্যালয় শব্দে, বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় শব্দে কয়টা অক্ষর আছে? বিশ্ববিদ্যালয় শব্দে কয়টা অক্ষর আছে? বিশ্ববিদ্যালয় শব্দে কয়টা অক্ষর আছে একটু বলো তো দেখি। আর রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ শব্দে কয়টা অক্ষর আছে বলো তো দেখি। বিশ্ববিদ্যালয় শব্দে কয়টা অক্ষর আছে এবং রবীন্দ্রনাথ শব্দে কয়টা অক্ষর আছে বলো তো দেখি। বিশ্ববিদ্যালয় শব্দে কয়টা অক্ষর? আমি বলছি সহজ কথা, না বুঝলে আমি আরো বুঝাই দেব, কিন্তু প্রশ্ন করো। বিশ্ববিদ্যালয় শব্দে কয়টা অক্ষর আছে? রবীন্দ্রনাথ শব্দে কয়টা অক্ষর আছে দেখি। না পারলে আমি আরো শর্টকাট টেকনিক ইউজ করে শিখাই দিচ্ছি, কিন্তু দ্রুত বলো, দ্রুত দ্রুত বলো। বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর আছে আর রবীন্দ্রনাথ শব্দে কয়টি অক্ষর আছে? বিশ্ববিদ্যালয়ে 5টি। ভেরি গুড। আচ্ছা, তারপরে রবীন্দ্রনাথে কয়টা অক্ষর আছে? রবীন্দ্রনাথ শব্দে কয়টা অক্ষর আছে? আরেকটু শর্টকাট টেকনিক মাথায় রাখবা, শর্টকাট, আরেকটু শর্টকাট টেকনিক। আমরা এখন প্রশ্ন করি, এরকম করে লিখি না যে আজকে, আজকে আমি, আমরা এরকম লিখি না আজকে আমি বাড়িতে, বাড়িতে নাই, এরকম করে লিখি কি না? লিখি। ঠিক তেমনি ভাবে এই অক্ষরটা বোঝার জন্য তোমরা বাংলিশে কি লিখবা? এই বাংলিশে, বাংলিশে, বাংলিশে কি করবা? বাংলিশে যে শব্দ থাকবে ওই শব্দকে বাংলিশে লিখবা। কিভাবে? যে সকল শব্দ থাকবে ওই শব্দকে বাংলিশে লিখে দিবা। লিখে দেওয়ার পরে যতগুলো ভাওয়েল পাবা, ভাওয়েল, ভাওয়েল কি কি আছে? এ, ই, আই, ও, ইউ, এই ভাওয়েল গুলো যতগুলো আছে এই ততগুলোই হচ্ছে অক্ষর। পাশাপাশি 2টা ভাওয়েল যদি একসাথে থাকে তাহলে একটা অক্ষর ধরে নিতে হয়। ঠিক তেমনি ভাবে দেখো এই বিশ্ববিদ্যালয় শব্দটা,
শো বিদ দা লয়, এরকম করে যদি লেখো তুমি, তাহলে বিশ্ব শব্দে আই এখানে একটা অক্ষর, এই যে ও একটা অক্ষর, আই একটা, এখানে এ, এইখানে ও, তাহলে এই যে দেখো পাঁচটা কিন্তু পেয়েছি বিশ্ববিদ্যালয় শব্দে, এই পাঁচটা কিন্তু অক্ষর। তাহলে রবীন্দ্রনাথ শব্দটা ঠিক সেমনি ভাবেই লিখে লেখো, রবীন্দ্রনাথ। দেখো এই রো একটা, দুইটা, এই তিনটা, চারটা, রবীন্দ্রনাথ শব্দ কিন্তু চারটা অক্ষর। আর তুমি যদি বাংলাতে লেখো তাহলে রো, তাহলে এইভাবে দিবা রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, তাহলে চারটা কিন্তু এখানেও হয়ে যাচ্ছে। তো সেই জন্য কি ভাইয়া, রবীন্দ্রনাথের চারটা। ভেরি গুড, আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এই দিয়েই সর্বশেষ আরেকটু তথ্য দিয়ে দিব, দিয়েই আজকের মতো আমরা এখানে শেষ করব। এই অক্ষর আবার হচ্ছে দুই প্রকার। অক্ষর কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মুক্তাক্ষর আর একটা হচ্ছে বদ্ধাক্ষর। মুক্তাক্ষর আর একটা হচ্ছে বদ্ধাক্ষর। মুক্তাক্ষরের অপর নাম স্বরান্ত অক্ষর আর বদ্ধাক্ষরের অপর নাম ব্যঞ্জনান্তক অক্ষর। মুক্তাক্ষর বা স্বরান্ত অক্ষর কাকে বলে? যে সকল শব্দ উচ্চারণ করতে শব্দের শেষে স্বরবর্ণের আগমন হয় বা স্বরবর্ণের উচ্চারণ হয় তাকে বলা হয় স্বরান্ত অক্ষর। যেমন আমি বললাম আশা, আশা, এই আশা শব্দে আটা শব্দের শেষে স্বরবর্ণের আগমন হয়েছে, তাই এটা মুক্ত অক্ষর বা স্বরান্ত অক্ষর। আর আশ শব্দটা যদি এইভাবে দেয় তাই এটা হচ্ছে কোনো স্বরবর্ণ নাই, তাই এটি হচ্ছে মুক্ত অক্ষর নয়, এটি হচ্ছে ব্যঞ্জনান্তক অক্ষর বা বদ্ধাক্ষর। আজকে তাহলে আমরা এই পর্যন্তই শেষ করছি। আর আগামীকাল তোমরা এই যে এই দুইটা টপিক পড়বা, এই দুইটা টপিক পড়ার পরে এই দুইটা টপিক, এই যে আজকের এই যে দুইটা লেকচার 1 এবং 2 আলোচ্য বিষয়, আজকের আলোচ্য বিষয় এই দুইটা, বাংলা ব্যাকরণ, ব্যাকরণের বেসিক আলোচনা, ভাষা, বাংলা লিপি, তারপর সাহিত্য পাঠের অপরিচিতা, মুখস্থ অংশ, পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ এ বি সি ডি, এই চারটার যতগুলো এমসিকিউ আছে এমসিকিউ গুলো পড়ে ফেলবা। এ বি সি ডি পারিভাষিক শব্দ, এই দুইটা লেকচারটা পড়ে ফেলো। আমরা কিন্তু সবগুলো শেষ করিনি, তারপরেও আগামীকাল পরীক্ষা নিব, এই দুইটা থেকে পরীক্ষা হবে ইনশাআল্লাহ। এই দুইটা তোমরা শেষ করে ফেলবা। এই দুইটা কি করবে ভাইয়া, পড়ে শেষ করো, না পারলে আমি তো আছি, আগামীকালও আবার ক্লাস হবে ইনশাআল্লাহ। এগুলো শেষ করে দিয়ে তারপরে আমরা আবার সামনের দিকে ক্লাসে যাব ইনশাআল্লাহ। তো আজকে আমরা এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।